প্রথমে এএমডিতে ছিলাম 3.5 বছরের মতো, আর তারপরে বাকিটা সময় 28 বছর ইন্টেলে। বাংলাদেশ জামায়াত ইসলামের যে পলিসি সামিট হলো, সেখানে একটা প্যানেল ডিসকাশনে আপনি একজন মেম্বার ছিলেন। কর্জি হাসানার কনসেপ্টটা আনতেছে 2 বছর তাকে আমরা লোন দিব, কর্জি হাসানা দিব এবং ইন্টারেস্ট পে করতে হবে না, কিন্তু হি উইল বি ট্রেন্ড। এখন অনেকে বলবে যে ইস্তেহারে তো ভাই অনেক সুন্দর সুন্দর কথা থাকে, কিন্তু আমি বলছি কি যে দিস ওয়ার ভেরি প্র্যাকটিক্যাল। তা আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা এমন কোনো প্রমিস করব না যেটা আমরা ডেলিভার দিতে পারবো না। আমার আব্বা জামাতের একজন লিডার ছিলেন, যদিও আমি কখনো জামাতের মেম্বারও হই নাই। বিএনপি জামাত মারামারি করে, ইট ইজ নট দ্যাট সিম্পল। এরা একটা ইসলামিস্ট দল, তারা এসে মেয়েদেরকে সব বোরখা পরায় দিবে। তো বলছি না যে আপনি জিন্স পরবেন না। আওয়ামী লীগের 16 বছরে এটা হয়েছে না, যে তাদের হিজাব টেনে খোলা হয়েছে, টিচাররা মেয়েদেরকে পরীক্ষার হলে ঢুকতে দেয় নাই যে তুমি হিজাব না খুললে তোমাকে দিব না। আমাদের আমেরিকা আমরা ইসলামোফোবিয়া বলি, এখানে এক্স্যাক্টলি দ্য সেম থিং দে আর প্লেইং। এখন ইলেকশনেও দেখবেন যে হিন্দু কনস্টিটিউয়েন্সি থেকে এরা আরো বেশি জামাতকে সাপোর্ট করতেছে। দুর্নীতিটাকে যদি কমায় ফেলতে পারি, আমাদের যে পার ক্যাপিটা ইনকাম এটা ট্রিপল করা সম্ভব। আমাদের বিদেশে আমরা যারা থাকি, আমাদের কিন্তু এই ঘুষের কাজ কারবার নাই। বাংলাদেশের মানুষ তারা কিন্তু আসলে স্পেশাল সুবিধা চায় না, তারা এত বেশি ফাইট করে বড় হয়েছে। ওরা বলে যে ভাই তুমি খালি অসুবিধাটা দিও না, আইল ফাইন্ড মাই ওয়ে। জিয়াউর রহমানকে যদি আমরা একটা বেস্ট প্রেসিডেন্ট হিসেবে করি, তাহলে উনি নিজে করাপশন করেন নাই এবং ওনার আশপাশের কেউই করতে সাহস পান নাই। 2001 সালে যে মতিউর রহমান নিজামী বা আলী হাসান, ওনারা যে মিনিস্ট্রিগুলো চালাতেন, ওখানেও কিন্তু ওনারা নিজেরা করতেন না। এই জন্য এটার একটা ট্রিকল ডাউন যেটা ইফেক্ট থাকে। শক্তভাবে যদি জামাত এটা করতে পারে, তাহলে এটা মেসেজ উইল বি গোয়িং ডাউন দ্য ইয়ার্স। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মুবির চৌধুরী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জনপালস পডকাস্ট সিরিজের ফিউচার টক অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আছেন মিস্টার মাসুদ রহমান, যিনি ইন্টেল এবং এএমডির মতন বিশ্বসেরা প্রতিষ্ঠানে প্রায় 33 বছর ধরে কাজ করছেন এবং বর্তমানে তিনি একজন সফল এবং প্রাউড এনআরবি হিসেবে বাংলাদেশে আছেন এবং উনি বর্তমানে বাংলাদেশের আইসিটি এবং ইউথ সেক্টর নিয়ে কাজ করছেন। মাসুদ ভাইয়ের সাথে কথা বলার আগে চলুন উনার ব্যাপারে একটা খুব ছোট তথ্যচিত্র দেখে আসি। ফরওয়ার্ড লেন্সের আজকের গেস্ট হচ্ছেন মাসুদ রহমান। মাসুদ রহমান একজন ইঞ্জিনিয়ার, আমেরিকার ফিনিক্স অ্যারিজোনায় থাকেন। গত কয়েক মাস থেকে দেশেই আছেন এবং আমরা তাকে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন আলোচনা অনুষ্ঠান, সেমিনার পেয়েছি। তার মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট ছিল জামাত ইসলামীর সদ্য হয়ে যাওয়া পলিসি সামিটের, যেখানে মাসুদ রহমান ইউথ ও আইসিটি পলিসি প্যানেলের লিড প্যানেলিস্ট হিসেবে ছিলেন এবং বক্তব্য দিয়েছেন। মাসুদ রহমান একজন বুয়েটের গ্র্যাজুয়েট। উনি 1988 সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেন এবং তারপরে আমেরিকার সাউথ ডেকোটা স্কুল অফ মাইন্স অ্যান্ড টেকনোলজি থেকে ডিগ্রি নিয়ে 1992 সালে এএমডিতে ইঞ্জিনিয়ার হিসেবে প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেন। উনি এএমডিতে 4 বছর ছিলেন এবং এএমডি ছেড়ে তারপরে ইন্টেল কর্পোরেশনে যোগ দেন এবং ইন্টেলে কাজ করেন 28 বছর। ইন্টেলে উনি সিনিয়র অ্যাসোসিয়েট ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন এবং 2024 সালে 28 বছর কাজ করে রিটায়ার করেন। মাসুদ রহমানের প্রফেশনাল ক্যারিয়ার ছাড়া ওনার আরও একটা পরিচয়, আর সেটা হলো ওনার সোশ্যাল ওয়ার্ক এবং ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার। উনি 2013 সালে মুভ অথবা মুসলিম আউটরিচ অ্যান্ড ভলান্টিয়ার অর এন্টারপ্রাইজ নামে একটা প্রতিষ্ঠান শুরু করেন ফিনিক্স অ্যারিজোনাতেই। এটা ফিনিক্স অ্যারিজোনার মুসলিম কমিউনিটিদের নিয়েই শুরু করেন। এটা এখন ফিনিক্স ছাড়িয়ে আমেরিকার বিভিন্ন শহরের প্রতিষ্ঠানে এই কাজ বিস্তৃত হয়েছে। প্রতিষ্ঠানটি মাত্র 7 বছরের মধ্যেই তাদের কমিটমেন্ট, সোশ্যাল ওয়ার্ক এবং সোশ্যাল ওয়ার্কের ইম্প্যাক্টের জন্য ইন্টেল কর্পোরেশন মাসুদ রহমানকে 2020 সালে ইনভলভ গ্লোবাল হিরো অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করে। জনপালসের পডকাস্ট সিরিজের নতুন ফরওয়ার্ড লেন্সের প্রথম পর্বতে মাসুদ রহমানকে আমরা ইনভাইট করে এনেছি তার ব্যাপারে জানার জন্য এবং তার কাছ থেকে শেখার জন্য। আসুন আমরা পডকাস্টে ফিরে যাই। তো চলুন আমরা চলে যাই সরাসরি মাসুদ ভাইয়ের সাথে কথা বলতে। আসসালামু আলাইকুম মাসুদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তুমি কেমন আছো? শুকর আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ রাখছেন ভালো। তো ভাইয়া প্রথমেই আপনাকে একটু রিকোয়েস্ট করব যে আপনার এই যে অলমোস্ট 33 বছরের যে ওয়ার্কিং লাইফ, একদম শুরু থেকে যদি আমাদেরকে একটা ধারণা দেন যে আপনি কিভাবে আজকের এই অবস্থানে আসলেন। হ্যাঁ, অবশ্যই। আসলে 33 হবে না, 32। বাংলাদেশে তো পরীক্ষায় পাশ করতে 33 মার্ক লাগে, আমি 1 মার্কের জন্য। তো যাই হোক, দ্যাট ইজ নট দ্য ইয়ে। সেটা হচ্ছে যে আমি আসলে সফলতার তো ডেফিনেশন ডিফারেন্ট আর কি। তো আলহামদুলিল্লাহ, এই কাজের কারণে হোক বা কারণে হোক, ফ্যামিলির কারণে হোক,
আই ফিল যে মানে আই এম এ হ্যাপি শুকর আলহামদুলিল্লাহ পারসন, আলহামদুলিল্লাহ। কিন্তু আলটিমেট সাকসেস হচ্ছে আমাদের হিয়ার আফটার, অফকোর্স। তো ওইটা হচ্ছে আমার গোল। তার জন্যই মনে করি যে আমি যদি সমাজকে বা আমাদের ফিউচার জেনারেশনকে কিছু দিয়ে যেতে পারি, আমার অভিজ্ঞতা বা আমাদের এটার থেকেই আমার আসলে এই কাজগুলো করা বা ইনভলভ হওয়া। তো আমার ব্যক্তিগত পরিচয় যেটা তুমি বললে আর কি, যে আমি আমেরিকাতে 1990 সালে চলে যাই আর কি। ব্যাচেলার্স করেছি বুয়েট থেকে, তারপর ওখানে মাস্টার্স করে প্রথমে AMD-তে ছিলাম 3.5 বছরের মতো, আর তারপরে বাকিটা সময় 28 বছর ইন্টেলে। তো টেকনোলজি নিয়েই, সেমিকন্ডাক্টর টেকনোলজির সাথেই জড়িত ছিলাম এবং বিভিন্ন প্রজেক্টের দায়িত্বে ছিলাম, বিভিন্ন কাজ করেছি। মানে লাস্ট প্রজেক্টগুলো ছিল হচ্ছে জিওন সার্ভার টিমের সাথে আমি ছিলাম অনেক বছর ধরেই। আর এর আগে বিভিন্ন এসওসি টিমের সাথে ছিলাম একদম সেই AMD-তে যখন শুরু করেছিলাম তখন পেন্টিয়ামের সময়। তো AMD ছিল ক্রিপ্টন K5 থেকে জার্নি শুরু, তারপরে ইন্টেলের পেন্টিয়াম 2, পেন্টিয়াম 3 এরকমভাবে প্রোগ্রেস করে শেষ করেছি আর কি। তো এটা আমার প্রফেশনাল লাইফের। আর এমনি তো আমরা বাংলাদেশিরা যেখানেই থাকুক দুনিয়ার, বাংলাদেশকে বুকে ধারণ করে, আমারও একই রকম ইনভলভমেন্ট আর কি ইন দ্যাট সেন্স। কারণ দেশের ভিতরে তো আমাদের থাকে, অ্যাটাচমেন্টটা থাকে পিতামাতার জন্য, মায়ের দেশ, মায়ের ভাষা, তো এগুলোকে আমরা লালন করি আর কি। এবং দেশের জন্য কিছু একটা করার যে একটা তাড়না, সেটা কিন্তু সবসময় কাজ করে। এটা আমি দেখেছি এনআরবিদের ভিতরে বেশি কাজ করে। অনেক সময় আছে দেশে থাকলেও এতটা দেশপ্রেম তৈরি হয় কিনা আমার সন্দেহ আছে, কিন্তু যারা বাইরে থাকে তারা সবসময় চায় যে আমি তো একজন প্রিভিলেজড পারসন, হ্যাঁ, তো কিন্তু দেশের মানুষ সবাই তো এরকম প্রিভিলেজ না। তো আমাদের জায়গা থেকে আমরা যথাসামান্য অবদান যদি রাখতে পারি তাহলে কেন না আর কি। তো ভাই, আপনার কথা থেকে আমরা এসওসি বা সিস্টেম অন চিপ সম্পর্কে জানতে পারলাম। তো যারা ধরেন একটু নন টেকনিক্যাল ভিউয়ার আছেন, ওনাদেরকে যদি একটু ধারণা দিতেন যে এই পার্টিকুলার এই ম্যাটারটা আসলে কি কাজে লাগে এবং কেন এটা ইম্পর্টেন্ট, সেখান থেকে আমরা তাহলে আমাদের নেক্সট ডিসকাশনে আমরা চলে যেতে পারি। না, ডেফিনেটলি আমাদের যারা ইয়াং জেনারেশন অথবা তার টেকনোলজি ফিল্ডে আছে তারা তো ডেফিনেটলি জানে যে মানে আমাদের যে কম্পিউটার আমরা ইউজ করি তার ভিতরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আমরা যেটাকে মাইক্রোপ্রসেসর বলতাম, ওইটাতে ইন্টেল ডমিনেট করতো আর কি। তো আমি যখন শুরু করেছি তখন টেকনোলজি ছিল যে পর্যায়ে, আর এখন যে টেকনোলজি ড্রাস্টিক ডিফারেন্স। হ্যাঁ, যেমন 250 ন্যানোমিটার আমরা করি, ট্রানজিস্টার ডিজাইন করতাম, তো সেইটা এখন 1.8 ন্যানোমিটার পর্যন্ত আমি কাজ করেছি আর কি। সো ইটস এ বিগ চেঞ্জ আর কি। তো সাধারণ মানুষের জন্য তো এটা বোঝা মুশকিল। একটা চুল হচ্ছে প্রায় 70 to 100 ন্যানোমিটার একটা চুল। তার মানে ওই একটা চুলকে যদি আপনি অলমোস্ট লাইক 70-80 ভাগ করেন, তাহলে যে ইয়েটা হয়, লেন্থ হয়, ওই জায়গায় প্রসেসিং টেকনোলজিটা চলে গিয়েছে। তারপরও অ্যাকচুয়ালি লেন্থ না, উইডথ, হ্যাঁ, মানে উইডথটা আর কি, যে ডায়ামিটারটা করলাম। তো ওইটা হচ্ছে বোঝার জন্য যে ইটস মানে আনথিঙ্কেবল আর কি, মানে ইন এ হিউম্যান সেন্স থেকে, কিন্তু টেকনোলজি প্রোগ্রেস করতেছে খুব র্যাপিডলি। তো ওইটা একটা জিনিস, কিন্তু ওইখানেও ইন্টেল ইজ বিহাইন্ড নাও। TSMC নামে যে অর্গানাইজেশনটা, কর্পোরেশনটা আছে, Taiwan Semiconductor Manufacturing Corporation, TSMC is leading now. So Intel is went behind, but they are coming forward also. এই ধরনের ইয়েগুলো মানে হয়, টাগ অফ ওয়ার বলতে পারেন, অথবা যে কাট থ্রোট যে ইয়েগুলো মার্কেট, সেটাকে করার জন্য সবসময় টেকনোলজিকে খুবই করে নিয়ে যায় আর কি, কাটিং এজ বলেন অথবা মানে। তো ওই ক্ষেত্রে AMD, ইন্টেল এরা সবাই কম্পিটিটর। তো আমাদের মার্কেট শেয়ারের কথা যদি বলি, আগে মাইক্রোপ্রসেসর অলমোস্ট 95% ইন্টেলের ছিল, সার্ভার মার্কেটে ওরকম ছিল আনটিল লাইক ফিউ ইয়ার্স ব্যাক। তো ওইখানটা একটা বড় জাম্প হয়েছে ফ্রম AMD। তারাও আমাদেরকে সারপাস করেছে বিভিন্ন কারণে, যেহেতু তারা TSMCর প্রসেস ইউজ করে।
আর এরপরে এনভিডিয়ার যুগ শুরু হয়েছে আর কি। সো এনভিডিয়া ইয়ে করছে। আর এছাড়া অ্যাপেল বা গুগল বা এরা তাদের সবারই মানে ভিএলএসআই এর ইয়ে আছে, মানে ইভেন মাইক্রোসফট এবং তারা নিজেরাও বিভিন্ন ধরনের ভাবে ইয়ের ভিতরে ঢুকেছে। অ্যাপেল তো ঢুকেছেই অনেক আগে থেকে। তো ওই কারণে সবারই মানে ইয়ে আছে পদচারণা এই ফিল্ডে। একে আপনি চিপ ডিজাইন বলতে পারেন, অথবা এসওসি বলতে পারেন, অথবা যদি সার্ভার চিপ হয় বা ইয়ে হয়। সবচেয়ে বেশি লাস্ট ফিউ ইয়ার্সে এনভিডিয়ার উত্থানের একটা কারণ ছিল ওরা জিপিইউ ডিজাইন করতো, গ্রাফিক্যাল প্রসেস যেটাকে। তো বাংলাদেশে যারা গেমিং ইয়ের সাথে জড়িত তারা জানবে যে এএমডির আগে এটিআই নামে একটা গ্রাফিক্স কোম্পানি ছিল, আর এনভিডিয়া ছিল ওরকম আর কি। তো ইন্টেল মেইনলি এনভিডিয়ার কাছ থেকে নিত, যার ফলে দেওয়ার সাপ্লায়ার আর কি। তো কিন্তু যখন ওই যে ক্রিপ্টো, ব্লক চেইন এগুলো এসছে, তখন ওই জিপিইউ টেকনোলজিটা অনেক বেশি হয়েছে এবং এনভিডিয়াকে একটা বড় ধরনের বুস্ট আপ করেছে। তো এরপরে আবার যখন আমাদের এই যে এআই ফিল্ডে মানে তারা একচেটিয়া ইয়ে করছে, তো টেকনোলজিতে আমরা যেটা দেখি সবসময় যে কাটিং এজ বা যেটাকে বলবো যে তারা সবাই কম্পিট করছে, তো একজন একটা ডিসরাপটিভ ইয়ে নিয়ে আসতে পারে আর কি। তো অন্যান্য ফিল্ডেও দেখবেন যে আমাদের গাড়ির কোম্পানিগুলো যারা ছিল মানে বিগ থ্রি, হ্যাঁ, জিএম, ফোর্ড অ্যান্ড ক্রাইসলার, এরা যেমন বিগ থ্রি প্লেয়ার ছিল। এরপরে হঠাৎ করে আমাদের দেখলাম যে ইভির কারণে টেসলা এসে দেখা হলো ওদের আর জাপানিজ কোম্পানি তো ছিলই, যেটাকে আমরা হোন্ডা, টয়োটা এগুলোকে বলি। তো তারা সবার মার্কেট ক্যাপের চেয়েও কিন্তু এখন টেসলার মার্কেট ক্যাপ বেশি হয়ে গেছে। সো ইটস লাইক আ ম্যাটার অফ টেকনোলজি। তো এই ক্ষেত্রে যেটা ঘটে সেটা হলো কি যে ইনোভেশনটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং মানে লিডার ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল অলসো। আপনি টেকনোলজিক্যাল মার্কেটে আপনার টেকনোলজিস্টদেরকে লাগবে, হ্যাঁ। যেমন আমাদের এএমডিতে যেমন আমি জানি ডক্টর লিসা সু, after she was on board, there was a big change in the design. তারপরে এনভিডিয়ারও যে জেনসেন ওয়াং, সেও কিন্তু অনেক বছর ধরে এটার পিছনে ইয়ে ছিল। ইন্টেলের এই ক্ষেত্রে একটু শিফট হয়েছিল, আমাদের মার্কেটিংয়ের যারা বিগ শট ছিল, পল অটেলিনি বা তারা এসেছিলেন অন অ্যাজ এ সিও। তো তারা ওই এনভিশনটা করতে পারেন নাই টাইমলি যে আমাকে এই ফিল্ডে যেতে হবে। যেমন অ্যাপেলের আইফোনের প্রোডাক্টটা যাওয়া উচিত ছিল ইন্টেল থেকে, কিন্তু দে ওয়ার ল্যাগিং, মানে তারা হয়তো এটাকে বুঝতে পারে না যে ইট উইল বি সাচ এ বিগ থিং আর কি। তো এই জিনিসগুলো এটা আমি আমার এক্সপেরিয়েন্স তো আমার লাইফ টাইমে দেখলাম। এছাড়া সব জায়গায় আপনি যদি এখনো দেখেন যে এটা একটা সুযোগও আছে, অপরচুনিটি আছে ইয়াংদের, অথবা যারা নতুনভাবে ইয়ে করতে চায়। আর আবার থ্রেটও আছে, যারা এক্সিস্টিং কোম্পানি তাদেরকে দে হ্যাভ টু অলওয়েজ ট্রাই টু সি যে মার্কেট শিফট কোন দিকে হচ্ছে, টেকনোলজি শিফট কোন দিকে হচ্ছে, এবং তারা ওই দিকে যেতে পারছে কিনা। তো এটা আমি একটা কোম্পানির কথা বললাম, একটা কান্ট্রিও একইভাবে ইয়ে করছে, হ্যাঁ। যে আপনি দেখবেন যে অনেকগুলো কান্ট্রি উপরে উঠে এসছে। ভিয়েতনামের কথা আমরা তো 15-20 বছর আগে ওইভাবে দেখি নাই, কিন্তু এখন দেখা গেল যে ভিয়েতনাম ইজ লিডিং ইন মেনি ডিফারেন্ট ওয়ে। মালয়েশিয়াতে অনেক ভালো কাজ হচ্ছে, স্পেশালি সেমিকন্ডাক্টর ফিল্ডে। আর ইন্ডিয়া তো আইটির জন্য একটা বড় মানে বিগ মানে প্লেয়ার। আর চায়নার তো ওভারঅল একটা আছে, ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস যেটাকে বলা হয়। মানে খুবই রাইট পয়েন্টে বেসিক্যালি আপনি আপনার কথাটা শেষ করলেন। বেসিক্যালি এখান থেকে আমি যদি একটু পিক করি যে হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট দ্য ইউএস কোম্পানিজ। অলমোস্ট একই ইনফ্রাস্ট্রাকচার তো ক্যানাডিয়ান কোম্পানিগুলোরও আছে, সেম সুবিধা আপনার ইউরোপিয়ান কোম্পানিগুলোরও আছে, বাট ওয়াই ইউএসএ ইজ সো ডমিনেন্ট ইন দিস পার্টিকুলার ইন্ডাস্ট্রি? অনেকগুলো ফ্যাক্টর কাজ করে একটা দেশের এক নম্বর হলো হচ্ছে যে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইউএস বিকেম দ্য ডমিনেন্ট প্লেয়ার আর কি, হ্যাঁ। ইউরোপ ওয়াজ ডিপেন্ডেন্ট অন দেম। আর রাশিয়ার যে উত্থান সেটাও কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। বেসিক্যালি ইট ওয়াজ লাইক দ্য কার মাসেল কত বেশি আর কি, নিউক্লিয়ার নিয়ে অনেক হচ্ছিল। তো ওই সব কারণে যে আমেরিকার যে উত্থানটা হয়েছিল, তারা শুধুমাত্র
নিউক্লিয়ার বা ওই মিলিটারি ইয়েটার উপরে শুধু জোর দেয় নাই, তারা অন্য জায়গাতেও জোর দিয়েছিল। তো তার ভিতরে একটা হচ্ছে ইকোনমিক সুপার পাওয়ার হতে হবে, এবং ডলার বিকেম দ্য ডমিনেন্ট কারেন্সি। স্পেশালি সৌদিদের সাথে 70s যে চুক্তি হলো যে সব অয়েল ইয়েগুলো ডলারে ইয়ে হবে আর কি, ট্রানজেকশন হবে। সো দোজ আর দ্য ফ্যাক্টরস বেসিক্যালি, যে আপনি মিলিটারি সুপার পাওয়ার হতে হবে, ইকোনমিক সুপার পাওয়ার হতে হবে, তারপরে আপনার। তো ওরা যেটা ব্যতিক্রম সেটা হলো যে ওরা ট্যালেন্ট হান্ট করতো সারা ওয়ার্ল্ডের। দে ওপেন্ড আপ দেয়ার টেরিটরি, যে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে স্মার্ট ব্রেনগুলো যাতে আসে। তো এই জন্য ভিসার সুযোগ দিয়েছে, ফ্যামিলি ভিসার সুযোগ 1964 দিয়েছে। আমরা যারা 80s লেট 80s থেকে আমরা যাওয়ার শুরু করেছি, আমাদের কিন্তু ওই যে H1B ভিসা, যে আমার ব্যাচেলার করে আমি ওখানে যে মাস্টার্স করলে আমার একটা চাকরির সুবিধা বা একটা স্বপ্ন, আমরা যেটাকে আমেরিকান ড্রিম বলি আর কি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের লাইফ বিকাম মাচ বেটার আর কি, যে আমাদের জব স্ফিয়ারে আমাদেরকে অনেক সম্মান করে আর কি। এটা এই না যে তারা আমাদেরকে অনেক ফেভার করছে। আপনি যদি দেখেন যে ইন্টেলের ওয়ার্কফোর্স যদি 100,000 হয়, তো যদি আমরা 40, 50, 60 বিলিয়ন ডলারের কোম্পানি হয়, তাহলে আপনি যদি কতগুলো এমপ্লয়ি ভার্সেস কত টাকা রেভিনিউ, তাহলে দেখবেন যে আমাদের যে স্যালারি দেয় তার 10 গুণ 20 গুণ তারা ইনকাম করে। সো ইটস এ ম্যাটার অফ ইকোনমিক্স আর কি, তাই না? সো এদিক থেকে কিন্তু আমরা ফিল করি যে না, দে আর রেসপেক্টিং আস, আমাদেরকে ম্যানেজারিয়াল পজিশন দিচ্ছে। অন্যদের ইভেন যে ওখানকার যারা ককেশন যাদেরকে বলি বা হোয়াইট, তারা আমাদের সাবঅর্ডিনেট হচ্ছে, এবং আমাদের সাথে যারা কলিগ হচ্ছে তারাও আমাদের সাথে ফেয়ারলি, একটা ফেয়ার গেম, অ্যাবসলিউটলি ফেয়ার। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ডিগনিটি আর কি, মানে আমি একটা জেনিটারের পাশে বসেও কিন্তু আমি লাঞ্চ করতে পারি আর কি, অথবা যে গেটম্যান আছে সেও আমাকে দেখে হাসি দিচ্ছে, আমিও তাকে কি গ্রিট করছি। তো এই যে একটা মানে যেটাকে আমি পার্সোনালি এনজয় করতাম এই কারণে, কারণ ইসলামিক মূল্যবোধের সাথে কিন্তু ওইটা অনেক বেশি আর কি। তো ওইটা একটা ফ্যাক্টর। তো এই যে ট্যালেন্ট হান্ট যেটাকে বলতে পারেন, সারা ওয়ার্ল্ড থেকে তারা ব্রাইটেস্ট মাইন্ডদেরকে নিয়ে গিয়েছে একেবারে সেই আগে থেকে। ওই যে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে তখনও যারা হোলোকস্ট বলেন অথবা বলেন, তারাও একটা পোর্শন চলে যেত। তারপরে বিভিন্ন দেশের যে ক্রাইসিসগুলো হয় সেটাতেও তারা বেনিফিটেড হতো। তো ওইটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ওয়েস্টার্ন সাইকোলজি আর কি, অথবা যেটাকে আমরা বলি যে ক্যাপিটালিজম প্লেজ এ বিগ রোল, মানে প্রফিট সেন্ট্রিক মেন্টালিটি। হ্যাঁ, এটা ব্যক্তিগতভাবেও কিন্তু সবাই এইভাবেই গড়ে ওঠে যে আমি কত টাকা ইনকাম করব, আমার লাইফটা কেমন হবে। নাথিং রং যে তার একটা অ্যাম্বিশন থাকতেই পারে, কিন্তু একটা কান্ট্রিরও কিন্তু এটা থাকে আর কি, যে আমরা উই গো আফটার দ্য মানি। কর্পোরেশনে তো থাকেই আর কি। তো এটার পজিটিভ নেগেটিভ দুইটাই থাকে। তো এখানটায় ওরা মোটামুটিভাবে অ্যাকোমোডেট করতো আর কি, যে দিস ইজ দ্য ক্যাপিটালিস্টিক ফিলোসফিতে আপনি উপরে উঠতে পারেন। আর অন্য দেশগুলোতে তাদের ফিলোসফিটা একটু ডিফারেন্ট। আমরা যেটা একটা পিওর কমিউনিজম বলেন অথবা সোশ্যালিজম বলেন, তাদের ইন বিটুইন আর কি। তো ওদের ভালো দিকগুলো আছে, সোশ্যাল ওয়েলফেয়ারমূলক বা সোসাইটিকে করা, কিন্তু এটা আবার অনেককে ল্যাথার্জিক বানিয়ে ফেলে আর কি। সোসাইটি অনেকে যদি দেখে যে না, আমার ট্যাক্স অনেক বেশি দিতে হবে, অথবা আমি এর বেশি ইনকাম করতে পারবো না, হ্যাঁ, মানে ক্যাপ আছে বা অন্য আছে, অথবা এমন রিজিডভাবে তারা কন্ট্রোল করে, রেগুলেট করে, তাহলে তারা ওই জায়গায় যাওয়ার অ্যাসপিরেশনটা হারিয়ে ফেলে আর কি। তো কানাডার যদি বলেন বা ইউরোপের বিভিন্ন কান্ট্রি, তো ওগুলো একটা ফ্যাক্টর। যদিও এরা ডেমোক্রেটিক কান্ট্রি লাইক ওয়েস্টার্ন ডেমোক্রেসি, কিন্তু তাদের ওই স্পৃহাটা, মানে সেই ড্রিম দেখানোর ক্যাপাবিলিটির কিছু অভাব আছে না। আরেকটা যেটা সবচেয়ে বেশি সেটা হলো কি, যে এখানটায় মানুষ নিজস্ব ফ্রিডম, মানে যেটাকে আমরা বলি ফ্রিডম অফ এক্সপ্রেশন, রাইট, এবং পারস্যুট অফ হ্যাপিনেস আমেরিকার যে তো ওই জায়গাগুলোতে কি মানুষ মানে তাদেরকে বলা হয় যে স্কাই ইজ দ্য লিমিট। হ্যাঁ, সেটা যদি এলন মাস্কের ব্যাংক ব্যালেন্স দেখেন তাহলেও মনে হবে স্কাই ইজ দ্য লিমিট। আর অপরচুনিটিগুলো ক্রিয়েট করা, যে ওয়াই নট, আমি কেন শুধুমাত্র নিয়ে থাকবো, হ্যাঁ, মানে আমি শুধু টেসলা নিয়ে কেন থাকবো, ওয়াই আই এম নট ইনভেস্টিং ইন মাই মানে যে কি বলে স্পেস এক্স, অথবা আমার ওই যে টেসলা এগুলো ইত্যাদিতে। তো যার জন্য দেখা যায় টুইটারও তো সে ওন করে। তো এইগুলোর ক্ষেত্রে যেটা হয় যে মানি ব্রিংস
আদার অ্যাক্সেসরিজ আর কি। এই জন্য আপনি দেখবেন যে অনেকগুলো বড় বড় নাম যারা ওয়ার্ল্ডের ইকোনমি কন্ট্রোল করে, ইভেন আমেরিকাকে কন্ট্রোল করে। তো এবং এদের ভিতরে অনেকে আছে খুব ইয়াং, মানে ইন এ সেন্স যে আপনি যদি মার্ক জুকারবার্গকে দেখেন, হি ওয়াজ লাইক 17-18 ইয়ার্স ওল্ড, কিন্তু তার কোম্পানি কিন্তু বিকেম দ্য গ্লোবাল কোম্পানি, রাইট? তো এখন একটা 18-20-22 ইয়ার্সের ছেলে যদি আমাদের দেশে হয়, তার ভিতরে কিন্তু ওই সাহসটা বা ইয়েটা থাকবে না। হ্যাঁ, সে হয়তো হার্ভার্ডে পড়ছে, হার্ভার্ড থেকে ড্রপ আউট করেই সে বললো আমি 2 বছর আমার হাতে সময় নাই টু ওয়েট আর কি। হ্যাঁ, সো এই জায়গাগুলোতে দে আর ড্রিভেন বাই দ্য, মানে ওই তাদের যে প্যাশন এবং তাদের যে অ্যাম্বিশন এবং মানি মেকিং এর একটা, এবং সেটাকে চেঞ্জ করার মতন যে এনভায়রনমেন্ট এবং যে কালচার, হ্যাঁ, সবকিছুই বেসিক্যালি সেখানে আছে। বেসিক্যালি তো এটা একটা ফ্যাক্টর। আর 2 নম্বর যেটা, সেটা হলো যে কোনো 2 নম্বর যে ফ্যাক্টর, সেটা হচ্ছে যে কোনো দেশ তাদের সবসময় যে ধরেন এই যে আমেরিকান সিস্টেমটা বেটার, এটা কিন্তু না। কারণ মানে আনফেটার্ড ক্যাপিটালিজম উইল অলওয়েজ কজ প্রবলেম, যেটা এখন দেখতে পাচ্ছি। আবার যে কমিউনিজমকে আমরা যে অনেক ভিলিফাই করি, সেটাও যেমন সত্যি যে তারা অনেক সাপ্রেশন অপারেশন করে, কিন্তু চায়না যেটা করেছে তারা ইকোনমিকে প্রাধান্য দিয়েছে। এবং এই কারণে দেখবেন যে ওরা যদিও একটা কান্ট্রি, একটা পার্টি, চাইনিজ কমিউনিস্ট পার্টি ইজ ইন পাওয়ার ফর মেনি ইয়ার্স, কিন্তু তারা ওই ইকোনমি এবং ইনফ্রাস্ট্রাকচার ওগুলোকে জোর দিয়েছে। এই জন্য দেখা যাচ্ছে যে হঠাৎ করে তাদের যে ট্যালেন্ট তৈরি হওয়া, মানে ইন হাউস যেটা, অথবা মানে তাদের নিজেদের পপুলেশন পুল থেকে, এবং তারা যে রিসার্চ বা ইয়েটিয়ে করছে, এটা আনপ্যারালাল। এবং আপনি যদি লাস্ট 20 ইয়ার স্টাডি করেন, দেখবেন যে ওরা যত পেটেন্ট ফাইল করতেছে, টেকনোলজি প্রত্যেকটা ব্রাঞ্চে তারা যেভাবে প্রোগ্রেস করছে, এটা আমেরিকাকে অনেক দূরে ফেলে দিচ্ছে আর কি। তো এই জন্য এটা বলা যাবে না যে আমেরিকা উইল ডমিনেট ইন, মানে আমেরিকান মডেল ইজ দ্য বেস্ট মডেল, বলা যাবে না। হ্যাঁ, এবং কান্ট্রি অ্যাজ এ হোল উইল গো ডাউন যদি তারা ওদের সাথে ইনোভেশন এবং অন্যান্য দিক থেকে তারা, যেমন ট্রাম্পের পলিসি কি, যে আমেরিকা ফার্স্ট, এবং সে ইমিগ্রেন্টদেরকে ডিসকারেজ করতেছে, তাদের হ্যারাস করছে। তো এটা যে আমেরিকার জন্য লং টার্মে এটা হতে পারে। হ্যাঁ, আবার যদি তারা বলে যে না, বর্ডার ইজ ওপেন, এনিওয়ান ক্যান কাম, তাহলে আবার একটা দেশ কিন্তু সাস্টেন করতে পারে না। সো ইউ হ্যাভ টু ব্যালেন্স বিটুইন দিস টু আর কি, যে কিভাবে মানে এটাকে প্রোগ্রেসটাকে ধরে রাখা যায়। অন দ্য আদার হ্যান্ড, যে আমরা মানে ন্যাশনাল যে ইয়েগুলো আছে, সভারেন্টির ইস্যু যদি থাকে, অথবা অন্যান্য যে ফ্যাক্টরগুলো, এটাকে মাথায় রাখতে হবে আর কি। আমাদের এখন ওয়ার্ল্ডের যে প্রবলেম, যেগুলো হয়তো আমি আরও কিছু অ্যাড্রেস করবো, সেটা হচ্ছে কি যে যেমন কর্পোরেশন অনেক কাটথ্রোট আর কি। হ্যাঁ, ইয়েগুলো কান্ট্রিগুলো তাই, তারা এমনভাবে তাদের পপুলেশনকে মানে একটা জিঙ্গোইস্টিক ভাবে করে, হ্যাঁ, যে না, একটা দেশকে ডিস্ট্রয় করে ফেললেও যদি কিছু যায় আসে না, যদি আমার পকেট ভারী হয় আর কি। হ্যাঁ, সো ইন দ্যাট আসপেক্ট আই ডোন্ট সি যে দের ইজ এ মানে গুড প্লেয়ার, মানে এভরিওয়ান তারা তাদের জায়গা থেকে অনেক দুষ্কর্ম করতেছে আর কি, ইন মাই ওপিনিয়ন আর কি। এখন ভাই, যদি বেসিক্যালি আপনি এইমাত্র যেটা বললেন যে চায়না, আমরা সবাই জানি যে বেসিক্যালি ইজ অলমোস্ট অ্যাজ ইকুয়াল টু ইউএসএ ইন টার্মস অফ ফিনান্সিয়াল পাওয়ার, এবং যদি আমরা মিলিটারি পার্সপেক্টিভে দেখি, ইজ কাইন্ড অফ লাইক ব্রিদিং অন দ্য নেক। তো আপনি যেই পার্সপেক্টিভ থেকে আসছেন, আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, যে এই যে টেকনোলজি ড্রিভেন ইন্ডাস্ট্রি, এইটাতে অফকোর্স চায়না ইজ সার্টেনলি ডুইং সিগনিফিকেন্টলি ওয়েল। তো যদি আপনার ধারণা থেকে থাকে, মানে হোয়াট ইজ দেয়ার স্টাইল অফ ওয়ার্ক কম্পেয়ার টু দ্য ইউএস স্টাইল অফ ওয়ার্ক, যেটাতে আপনি কাজ করে আসছেন, এটা সম্পর্কে কি আপনার একটু আমাদেরকে ধারণা দিতে পারেন? অবশ্যই। আমি যখন 90s শুরু করলাম ইন্টেলে, AMD-তে ছিলাম 93 থেকে, কিন্তু যখন 96-এর ইয়েতে আমি ইন্টেলে জয়েন করলাম, ইন্টেলের কর্পোরেট কালচার ওয়াজ ভেরি ভেরি হার্শ। হ্যাঁ, মানে নামই ছিল যে ইন্টেলের এমপ্লয়ীদের নাওয়া খাওয়া সব ভুলে কাজ করতে হয়। এবং আমাদের সিও যিনি ছিলেন, অ্যান্ডি গ্রোভ, হ্যাঁ, ওনার হি ওয়াজ ভেরি ফেমাস। টাইম ম্যাগাজিনে হি ওয়াজ দ্য ম্যান অফ দ্য ইয়ার ছিল 1999-এ সম্ভবত। এছাড়া ওনার কিছু স্টাইল ছিল আর কি, গ্রোভিয়ান কালচার বলা হয়। এবং তার বই ছিল অনলি দ্য প্যারানয়েড সার্ভাইভ আর কি। এবং এটাকে স্ট্যানফোর্ড বা বিভিন্ন জায়গায় পড়ানো হতো। এবং অনেক এখন যারা সিওটিও আছে তারাও অনেকেই
এখন যারা সিওটিও আছে তারা অনেকেই অ্যান্ড্রু গ্রোভের ডিসাইপল বলতে পারেন। ওকে। তো ওইটা আসলে একদিকে আমাদের জন্য একটু ডিফিকাল্ট, যাদের ফ্যামিলি ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ব্যাপার থাকে, কিন্তু তারপরও মানে দে কুড ডেলিভার আর কি। হ্যাঁ, যে আমরা যে এই প্রজেক্টগুলো আনবো, এই প্রোডাক্টগুলো আনবো, তার জন্য মানে আমাকে মানে খুবই মানে আমরা টেপ আউট বলতাম আর কি, টেপ ইন বা টেপ আউট হচ্ছে যে প্রোডাক্টটা যখন ফ্যাক্টরিতে যায় আর কি। তো সেইটা কোনো মতেই আমরা মিস করতে পারবো না, একদিনের জন্য মিস করতে পারবো না, এক সপ্তাহ তো নাই আর, কারণ আমার মার্কেটে আসতে হবে ফর ক্রিসমাস সিজন, রাইট, হলিডে সিজন, অর স্কুল ব্যাক টু স্কুল সিজন মানে সামার। তার মানে আমি আমার প্রজেক্টটা যদি কোনো কারণে 1 মাস পিছিয়ে যায় তাহলে আমি এই মার্কেটগুলোকে লুজ করবো আর কি। সো দে অপারেট ইন দ্যাট এনভায়রনমেন্ট। আমরা ব্যাক ট্র্যাক করে যে আমাদের 2 বছর পরে বা 4 বছর পরে এই প্রোডাক্টটা আসবে, তারপরে আমি কোন কোন স্টেপে কিভাবে যাব আর কি। সো এই কালচারটা ইন্টেলে ছিল আর কি। এখনও যে নাই তা না আর কি, কিন্তু অনেক ক্ষেত্রে এটা একটু লুজ হয়ে গেছে। তারা যেমন ওয়ার্কফোর্সের ভিতরে অনেক, যেটাকে বাজেভাবে বলতে ইম্পিউরিটি আর কি। হ্যাঁ, স্পেশালি আমাদের প্রতিবেশী দেশ আনফর্চুনেটলি তারা অনেক ডমিনেট করে এইসব টেকনোলজি ইয়েতে, এবং তাদের একটা গোল থাকে যে ইয়েগুলো যাতে ইন্ডিয়াতে শিফট হয় আর কি। তো ইন্টেলের ভিতরে আই হ্যাভ সিন ফার্স্ট হ্যান্ড 90s আমরা যারা শুরু করেছিলাম তখন নাম্বার অফ ইন্ডিয়ান ভার্সেস অন্যরা ছিল অনেক ইয়ে ছিল, মানে ব্যতিক্রম, কিন্তু পরে আস্তে আস্তে ডমিনেন্ট হয়ে গেল বিকজ অফ দ্য Y2K বা বিভিন্ন কারণে। তো অ্যান্ড দে ব্রট এ লট অফ ইয়ে কালচার আর কি। হ্যাঁ, যেটাকে ইন্ডিয়ান যে ওয়ার্কিং কালচার, যে সন্ধ্যার পরেও কাজ করো, ওইটা সমস্যা না, ওটা হচ্ছে দে ওয়ার টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য ইয়ে আর কি। তারা এক্সাজারেট করতো যে আমাদের ইন্ডিয়াতে যদি এই প্রজেক্টটা হয় তাহলে আমাদের খরচ কম হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আমরা এই সময় ডেলিভার করব, কিন্তু দে আর নট কিপিং দেয়ার প্রমিসেস। হ্যাঁ, তো এই জন্য আমাদের প্রজেক্টগুলো ডিলে হতো অনেক ক্ষেত্রে। তো এটা এককভাবে আমি বলবো না যে ওরা, বাট ওভারঅল যে এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ইয়েগুলো চলে এসছে, ওইটা একটা। আর 2 নম্বর হচ্ছে যে অর্গানাইজেশন যখন অনেক বড় হয়ে যায়, যেমন আমি একটা পর্যায়ে ছিলাম 125,000 এমপ্লয়িজ ইন্টেলের, তখন ইট বিকামস লাইক এ নাইটমেয়ার আর কি, যে আপনি ওইভাবে মনিটরিং করতে পারেন না। হ্যাঁ, ওইটা মনিটর করতে পারেন না। আর ইন দ্য মিন টাইম উত্থান হয়েছে আমাদের কোরিয়ান, জাপানিজ, চাইনিজ অ্যান্ড TSMC তাইওয়ানিজ। তো তারা কিন্তু খুবই হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, ওদের এইসব TSMC বা স্যামসাং এগুলোতে কাজ করলে নাভিশ্বাস উঠে যায় আর কি। তো এটাতে আবার এন্ড রেজাল্ট ভালো। হ্যাঁ, যে তারা সময় মতো যে প্রমিস করতেছে কাস্টমার সেন্ট্রিক, এবং কাস্টমারদেরকে যেটা দিতে যাচ্ছে তারা একেবারে টাইমলি এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে। তো এইটার একটা ব্যাপার আমি দেখেছি যে আসলে মানে আমার ইন্টেলের অভিজ্ঞতাটা আমি বলবো যে সোললি ম্যানেজমেন্টের তো একটা ব্যাপার ছিলই, প্লাস ইনোভেশনের যেটা আমি আগে উল্লেখ করেছি, কিন্তু এর সাথে সাথে আমাদের ইন্ডিয়ানদের যে ডমিনেন্স আমেরিকার ভিতরে, সেখানটাও তারা দে ডিড নট প্লে দ্য ফেয়ার গেম আর কি। হ্যাঁ, তাদের নিজেদের এমপ্লয়মেন্টের জন্য হোক বা তাদের প্রজেক্টগুলো ইন্ডিয়া আনার ক্ষেত্রে হোক, তারা দে হ্যাভ প্লেড এ লিটল বিট অফ মানে কি বলা যায় যেটাকে নট এ ফেয়ার, অর মানে আমরা যেটাকে বলতে পারি যে তারা সত্যটাকে ঠিকমতো ট্রান্সপারেন্ট ওয়েতে ইয়ে করে নাই আর কি। তো তার রেজাল্টে কিন্তু শুধু ইন্টেল না, অনেকগুলো কোম্পানি সাফার করেছে। এখন তারা হয়তো চেঞ্জ করতে হবে, কারণ ট্রাম্পও তো যাচ্ছে যে মানে ইন্টেল ইনশোরিং এর একটা ম্যাটার আছে, যে তারাও চিন্তা করতেছে যে ট্যারিফ দিয়ে তারা অনেক কিছু তারা ইয়ে করবে। তো দেখা যাক মানে হাউ ইট প্লেজ আউট। সো যদি আপনার কথাটাকে আমি একটু জাস্ট সামারাইজ করি, যে আসলে ফোকাস অন প্রোডাক্টিভিটি ইজ এক্সট্রিমলি ক্রুশিয়াল, এবং সেখানটাতে যদি আসলে এবং সেক্ষেত্রে অনেক সময় ইন এ কাইন্ড অফ লাইক খুব স্ট্রিক্ট কালচার এনশিওর করতে গেলে সেটা আবার অনেক সময় ওয়ার্ক লাইফ ব্যালেন্সের একটা কি বলবো একটা মিসম্যাচ তৈরি করার একটা সুযোগ আছে। তবে ফ্রম ইউএস কোম্পানিজ পার্সপেক্টিভ এখন হয়তোবা সেই ওয়ার্ক লাইফ ব্যালেন্সের দিকে ফোকাসটা হয়তোবা একটু বেশি, কারণ আপনি এটাকে খুব বেশি কি বলবো ইমব্যালেন্স করে ফেললে এটা নিয়ে আবার তখন বিভিন্ন হিউম্যান ক্রাই উঠবে, হিউম্যান রাইটস নিয়ে কথাবার্তা উঠবে। তো সেই তুলনায় আবার
যদি নন ইউএস পার্টিসিপেন্ট যদি চিন্তা করি, স্পেশালি চায়না এন্ড এভরিথিং, ওরা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে এখন অতটা বদার না, দে আর প্রাইমারিলি ফোকাসড অন প্রোডাকশন। তো এই জায়গাটাতে মূলত মোর ওয়ার্ক মোর প্রোডাক্টিভিটি এই জিনিসটাতেই। ওকে ওকে, তো এইটা কি মনে হবে, মানে এইটা মানে ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ, যে ফোকাসিং অনলি অন প্রোডাক্টিভিটি, রিডিউসিং দ্য হিউম্যান ফ্যাক্টর ফ্রম ইট, এটা কি আসলে সাস্টেইনেবল? মানে এটা, এবং এটা করে কি আসলে যে চায়না যে এইভাবে সামনে আগাচ্ছে, এটা কি আসলে তারা ধরে রাখতে পারবে? এটা আপনার ওপিনিয়ন? চায়না ধরে রাখতে পারবে এখন, যেহেতু তারা একটা তাদের ট্র্যাজেক্টরিটা কিন্তু তাদের দিকে আর কি। হ্যাঁ, নেক্সট সুপার পাওয়ার হওয়ার একটা আকাঙ্ক্ষা বা একটা তাদের প্রচেষ্টা আর কি। তো এই প্রচেষ্টার অংশ সারা মানে হোল কান্ট্রি, যে চাইনিজদের সাথে আলাপ করলে আপনি দেখবেন যে দিস ইজ ভেরি কমন, ভেরি নর্মাল, যে তারা অনেক ঘন্টা কাজ করবে, ফোকাস থাকবে, তাদের ইয়ে হবে, ভেরি কম্পিটিটিভ আর কি। হ্যাঁ, তো এটা একটা ন্যাশনাল ইয়ে থাকে, প্রাইডের জায়গা থাকে, এবং একটা ইয়ে থাকে, মানে জিঙ্গোইস্টিক বলেন বা যেটাই বলেন। তো যেমন এখন সবার ফিয়ার যে তাইওয়ানকে তারা অ্যাটাক করতে চায়, কেন চায়? কারণ টিএসএমসি ওখানে সেমিকন্ডাক্টর ইয়েটাকে তাদের অংশ করতে চায়। এরকম অনেকগুলো ফ্যাক্টর। তো আমি ইন জেনারেল তাদের ন্যাশনালিস্টিক ইয়েটাকে খুব স্ট্রং মনে হয় আমার কাছে চাইনিজদের। তো একটা দেশ যখন একটা গোল নিয়ে আগায় যে আমাকে আই হ্যাভ টু বি টপ, যেমন অলিম্পিকে আপনারা দেখছেন যে আগে চায়না কত নম্বরে থাকতো, তাই না? অনেক পিছনে থাকতো, এখন কিন্তু তারা ওয়েন্ট আপ, মানে অনেক সময় আমি লেটলি জানি না, বাট আমার মনে হয় যে তারা চ্যাম্পিয়ন হয় আর কি মেডেল কাউন্টে। তো তার মানে কি, তারা শুধুমাত্র যে পড়াশোনা টেকনোলজি নিয়ে করছে তা না, তারা কিন্তু স্পোর্টস ওভারঅল একটা ইমপ্রুভমেন্ট আসছে, যে তারা চায় যে আমেরিকাকে বিট করবে ইন এভরি আসপেক্ট। মিলিটারিলি তো আপনি বললেনই, তো এটা যেমন একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো এইটার ক্ষেত্রে আমার কাছে পার্সোনালি আমি মনে করি যে সব দেশই তাদের একটা এরকম গোল থাকা উচিত। নট, মানে আমি পার্সোনালি ন্যাশনালিস্টিক যে অথবা জিঙ্গোইস্টিক এই ইয়েটাকে বিশ্বাস করি না। আমি মনে করি যে সব দেশের মানুষই মানে মানুষ তো, হ্যাঁ, এবং কোনো দেশে যুদ্ধ হলে তারা যদি সাফার করে, মুসলিম বিশ্বের অনেক দেশ, ইট হার্টস মি, এবং এটা তো মুসলিম হিসাবে আমাদের হার্ট করবে। কিন্তু তাদেরও যদি এরকম থাকে যে না, আমরা আমাদের দেশকে উন্নত করব আমাদের রিসোর্স দিয়ে, এডুকেশন দিয়ে বা আই ডোন্ট সি ইট ইজ এ রং থিং, কারণ তারা দেশের মানুষকে ইয়ে করছে। কিন্তু যখনই তারা ওয়াল তৈরি করে ফেলে, যেমন আমার পাশের দেশে বার্মা, রাইট, রোহিঙ্গা মুসলিমরা তারা সাফার করতেছে, অনেকের ভিতরেই চিন্তা যে ওদের ব্যাপার, এটা আমার তো গায়ে লাগছে না, কিন্তু আজকে রোহিঙ্গা, কালকে কিন্তু আমরা, তাই না? সো ওই জন্য আমি পার্সোনালি মনে করি যে এরকম লেভেলের চিন্তা করা উচিত না যে এরা সাফার করছে আর আমি পোলাও বিরিয়ানি খাচ্ছি, নাথিং হ্যাপেন্ড, রাইট? হ্যাঁ, তো এই জায়গা থেকে সরে আসার দরকার। তো এখানে আমার অ্যান্টিডোট যেটা, আমি ইসলামিক পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য সিঙ্গেল উম্মাহ। হ্যাঁ, যেমন আমাদের প্রফেসর ইসলাম বলেছেন না, যে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত অন্য মুমিনদের যখন কষ্ট হয় সেটা তোমাকে বেদনা দিবে না। হ্যাঁ, তো ওই পার্সপেক্টিভে তো আমার 55টা মুসলিম দেশ বলেন, সবাই কিন্তু আমরা ফ্রেন্ডস অর ব্রাদার্স অর ব্রাদারলি নেশন। তো আমরা কেন এককভাবে চিন্তা করব? আমরা তো সামষ্টিকভাবে অনেক ক্ষেত্রে ট্রেড, মানে নলেজ শেয়ারিং, ডিফেন্স শেয়ারিং, এগুলো তো করতে পারি আর কি। ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে যে চাইনিজ মডেল যে আমার জন্য একেবারে পারফেক্ট মডেল, আই ডোন্ট সি ইট। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা আমি, যেহেতু আমার ইসলামিক ব্যাকগ্রাউন্ডের কারণে আমি মনে করি যে এখানে কিন্তু মানুষের সোলের কোনো ইয়ে নাই। ট্রু, মানে টু মাচ ফোকাস অন এফিশিয়েন্সি, প্রোডাকশন। তো মানুষ তো একজন শুধুমাত্র মেশিন না। তো এই সোলটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ইসলামে তো রুহুকে বা ইয়েকে অনেক জোর দেওয়া হয়। এবার নামাজও পড়ি কিন্তু এই কারণে, আমার ফুড ফর মাই সোল। হ্যাঁ, কারণ আমি খেতে পারি, বিরিয়ানি কোরমা খেতে পারি, কিন্তু আমার সোলের জন্য যদি ফুডটা না হয় তাহলে তো হবে না। এই অ্যাঙ্গেল থেকে উই আর ইন বেটার শেপ আর কি। হ্যাঁ, আমরা একেবারে টোটালি ক্যাপিটালিস্টিকও না, বা আমরা টোটালি একেবারে সোশ্যালিস্ট বা কমিউনিস্টও না, আমরা সামওয়্যার ইন দ্য মিডল। হ্যাঁ, প্রফিট মেক করছি,
সেটাও আমি জনকল্যাণে খরচ করতে চাই, আমি নিজের জন্য শুধু চাই না। Right. আর এর পাশাপাশি যে আল্লাহর সাথে আমার যে কানেকশন, পরকালের এগুলো যদি চলে আসে তাহলে একটা সোসাইটি উড বি মাচ বেটার অফ, মানে সুপিরিয়রিটি ইন দ্যাট সেন্স। সার্টেনলি। আচ্ছা হ্যাঁ, তো আপনি যখন যেহেতু ধরেন আপনি একটা খুব আলহামদুলিল্লাহ খুব বর্ণাঢ্য একটা ক্যারিয়ার আপনি গড়েছেন সেখানে, এবং বর্তমানে আপনার চিন্তা হচ্ছে আপনি বাংলাদেশে আপনি কিছু ভ্যালু এড করতে চাচ্ছেন। তো আমরা কিন্তু বেশ আগে থেকেই শুনতাম, বাট এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে কিন্তু এই যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে একটা বেশ কথাবার্তা চলতেছে। আপনার কি মনে হয়, মানে ইজ দেয়ার, গিভেন দ্যাট ইউ আর অ্যান ইনসাইডার অফ দ্যাট পার্টিকুলার ইন্ডাস্ট্রি, এটা কি আসলেই বাংলাদেশের কি কোনো ন্যাচারাল কি কোনো অ্যাডভান্টেজ আছে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে? আমি সেমিকন্ডাক্টরের ব্যাপারটা একটু আসবো। তার আগে আমি বলতে চাই যে বাংলাদেশ ইজ সিটিং অন গোল্ড মাইন, অ্যান্ড হোয়াট ইজ দ্যাট গোল্ড মাইন? এটা হচ্ছে হিউম্যান রিসোর্স। হ্যাঁ, যদিও আমরা এটাকে ধরে নেই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটাকে বলি, 180 মিলিয়ন পিপল, তার ভিতরে 15 to 35 ইয়ার্স ওল্ড যে ডেমোগ্রাফি, এটা কিন্তু অনেক, প্রায় 65%। তো তার মানে হচ্ছে কি যে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আমরা কাজে লাগাতে পারবো ইনশাল্লাহ, কিন্তু এটা আবার একটা ডেমোগ্রাফিক ডেট্রিমেন্টও হয়ে যেতে পারে সেটা কি যদি আমরা কাজে না লাগি, কারণ উই আর সিটিং অন এ টেকিং টাইম বম্ব। এক্স্যাক্টলি, এটা মানে এটা দুইটাই হতে পারে, একটা গোল্ড মাইন হতে পারে, কাজে না লাগালে এটা একটা টেকিং বম্ব। এবং এখন কিন্তু ওই দিকে ধাবিত হচ্ছে আর কি। তো আমাদের ওইটাকে থেকে শিফট করে নিয়ে আসতে হবে। আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে আমাদেরকে সামগ্রিক হোলিস্টিক্যালি ইউথদেরকে নিয়ে চিন্তা করতে হবে, জেন জি, জেন আলফা, এদের পাওয়ারটাকে মানে আমরা কিভাবে কাজে লাগাবো সেটা চিন্তা করতে হবে। তো এটা শুধু সেমিকন্ডাক্টর না, আইসিটি ইজ এ বিগ সেক্টর, যার একটা অংশ সেমিকন্ডাক্টর হতে পারে। আর ওভারঅল আমি তাদের হেলথ, ওয়েলবিং, মানে অন্যান্য সব কিছুর কথাই চিন্তা করছি, স্পোর্টস অ্যান্ড আনুষঙ্গিক যে মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, এগুলো সব মিলে আমাদেরকে অ্যাজ এ কান্ট্রি করতে হবে। তো সেমিকন্ডাক্টর যেটা হলো যে আমরা একটু পিছিয়ে আসি অনেক ক্ষেত্রে, যেমন ইন্ডিয়া ছিল আইটির জন্য বিখ্যাত আর কি, যে তারা ছোট ছোট বাসায় বসে তারা আইটির বিজনেস শুরু করেছে, বড় বড় কোম্পানি তৈরি হয়েছে 90s আর কি। Y2K সময় তাদের একটা বিগ বুস্ট হয়েছে। আর ওই বড় বড় কোম্পানিগুলো তাদের এখানে ব্রাঞ্চ খুলেছে, IBM হোক, মাইক্রোসফট, সব কোম্পানিরই কিন্তু আছে। তো আইটি ওয়াজ এ বিগ বুস্ট ফর ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার ইকোনমির একটা বড় অংশ তো এরপরে সেমিকন্ডাক্টরও তাই হয়েছে যে অনেক ডিজাইন হাউস এটা সেটা এগুলো ইন্ডিয়াতে মুভ করেছে। এবং আমার যেটা লাস্ট দেখেছি যে অলমোস্ট $50 বিলিয়ন তারা এক্সপোর্ট করে ফ্রম সেমিকন্ডাক্টর ইটসেলফ। তো আমরা অলমোস্ট লাইক নন এক্সিস্টেন্স, হয়তো 10-20 মিলিয়ন হবে কিনা সন্দেহ। তো এইটাকে এখন যারা আমাদের মতো টেকনোলজিস্ট আর কি, বিশেষ করে ইন্টেলে তো প্রায় আমরা 500+ ইঞ্জিনিয়াররা ছিলাম, তারপরে এনভিডিয়া বা অন্যান্য কোম্পানিতেও অনেক আছে, একাডেমিক ইয়েতেও আছে বেশ কিছু ব্রাইট মাইন্ড আমাদের টেকনোলজি বা সেমিকন্ডাক্টর টেকনোলজির সাথে আছে। তো আমরা যদি ওদের প্যাটার্নটা ফলো করি, তারা কিন্তু দেশের জন্য কাজ করতে চাচ্ছে। হ্যাঁ, এবং আমি কয়েকটা কোম্পানি লেটলি প্রায় 8-10টা কোম্পানি তৈরি হয়েছে। একটা উল্কা সেমির কথা অনেকে শুনেছে, তো ওইখানেও আমরা জানি আমাদের পরিচিত অনেকেই বে এরিয়া থেকে, যেমন ফাউন্ডার থেকে শুরু করে আমাদের বন্ধুবান্ধব, তারাও এটার সাথে বেশ সময় দিচ্ছে আর কি। হাউ টু ব্রিং দ্য মানে ডিজাইন এগুলো কীভাবে বাংলাদেশে করা যায়। নিউরাল নেটওয়ার্কস নামে আর একটা আছে, ওখানেও আমাদের ফ্রেন্ড ছিল ইনফ্যাক্ট আমার colleague Noor Sarwar, after he did retire for Intel, he is serving as the vice president. এবং ওই যে ব্রিজটা করা আমেরিকান কোম্পানির সাথে। তারপর আমাদের আরও অনেকে, আমার একটা জুনিয়র ছোট ভাইয়ের মতো আছে মঞ্জুর হোসেন, ওরা অনেক সময় দেয় এটার পেছনে যে হাউ টু ব্রিং দ্য বিজনেস ইন বাংলাদেশ। তো ইকোসিস্টেম একটু একটু করে হাঁটি পাপা করে আগাচ্ছে, এবং এটা আরও এক্সেলারেট করা সম্ভব। কিভাবে সম্ভব হচ্ছে, আমাদের একটা ফ্রেন্ডলি গভর্নমেন্ট লাগবে আর কি। ডক্টর ইউনূস যেটা ছিল আর কি, যে হি ওয়াজ ট্রাইং টু গেট দ্য ফরেন যে ট্যালেন্টগুলো আছে তাদেরকে কিভাবে, যেমন ডক্টর আশিক চৌধুরী আসলো, তারপরে স্যাটেলাইট কোম্পানিতে ডক্টর ইমাদ,
এরকম যারা ট্যালেন্টেড তারা সেমিকন্ডাক্টরও তো অনেক ট্যালেন্ট, তারা যদি আসে। তো আমার জানা মতে ডক্টর মুস্তাফা, উনি পার্ডু ইউনিভার্সিটির তো উনি একটা বেশ বড় ধরনের লিড দিচ্ছেন, এবং এখানে বোধহয় অ্যাসোসিয়েশন হয়েছে BSIA, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। তো ওটার বেশ কিছু কোম্পানির সাথে আছে, আপনাদের যেমন বেসিস আছে আমাদের সেমিকন্ডাক্টর এটা, এবং ওরা রিসেন্টলি জুলাইতে বোধহয় ওদের একটা সেমিনারও ছিল, বেয়ার সেমিনার ছিল, বায়োটেক, ইঞ্জিনিয়ারিং, AI এবং রোবোটিক্স। তো তারা ওইভাবে চিন্তা করতেছে যে কিভাবে এই বিজনেসগুলো আনা যায়, এবং দে অলরেডি হ্যাড সাম কোলাবোরেশন উইথ মালয়েশিয়ার সাথে কীভাবে করা। তো এই ক্ষেত্রে আমার পার্সোনাল যদি আপনি জিজ্ঞাসা করেন, আমি কোম্পানি সাকসেসফুল কোম্পানি তৈরির আগে পিপলকে আমি জোর দিতে চাই, কারণ সবগুলো কোম্পানির একটা আন্ডারলাইন হচ্ছে যে আমাদের ট্রেন্ড নাই। হ্যাঁ, হয়তো বুয়েট থেকে ডিগ্রি আছে কিন্তু দে আর নট ট্রেন্ড ইন VLSI। আর যেহেতু আমরা ট্রেন্ড অনেক বছর, উই ক্যান ট্রেন দিস ইয়াঙ্গার জেনারেশন আর কি। তো ওই জায়গাটায় হাউ ডু ইউ ব্রিং দোজ ট্রেনিং টুগেদার আর কি। হ্যাঁ, যে বিদেশি যারা তারা এখানকার ইয়াং পুলকে ট্রেন্ড আপ করবে, এবং এটা কোলাবোরেটিভলি হতে হবে আর কি। ইউনিভার্সিটি বুয়েটের মতো শুধু না, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো হতে পারে, তারপরে লাইসেন্স আনতে হবে, ক্যাডেন্সের বা সিনাপসিস এগুলো লাইসেন্স আনতে হবে, এবং সেগুলো একাডেমিক ইয়েগুলোতে সস্তা হয় আর কি। ইন্ডাস্ট্রি যখন লাইসেন্সটা নিতে যায় অনেক এক্সপেন্সিভ হয়, এবং সেটাও করা দরকার। সরকারের কাছ থেকে এই ইনসেন্টিভগুলো দিতে হবে, এবং অ্যাজ এ হোল পলিসি করতে হবে আর কি, সেমিকন্ডাক্টর পলিসি, IT পলিসি, এবং সবগুলো হতে হবে ডেমোক্রেটাইজেশন অফ দ্য টেকনোলজি আর কি। হ্যাঁ, তো এবং এটা যত বেশি করা যাবে তখন তত বেশি ট্যালেন্টটা বেরিয়ে আসবে। তো আমাদের ওই কালচারটা তৈরি হয় নাই বিগত আওয়ামী রেজিম। তারা অনেক সুন্দর সুন্দর কথা বলতো, স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, কিন্তু there is nothing, বেসিক্যালি few people become rich, 30,000 crore টাকা হয়তো ট্রেনিং বাবদ নেওয়া হয়েছে, কিন্তু ট্রেনিং হয় নাই। যে ওই যে হাব যেগুলো, তো টেক হাব যেগুলো, সেগুলো যে একেবারে বিল্ডিং বানিয়ে আর কিছু করেন। সো এটা যাতে না হয়, উই হ্যাভ টু এনশিওর যে মিনিংফুল জায়গায় খরচ করতে হবে এবং রিয়েল ভ্যালু তৈরি করতে হবে। তো ভাই, একটু আপনার কাজের, টেকনিক্যাল কাজের ফিল্ডের একটু বাইরে যাই। আমরা জানি যে আপনি মুসলিম আউটরিচ ভলান্টিয়ার এন্টারপ্রাইজ নামে একটা প্রতিষ্ঠান আপনার আছে, যেটা আপনি 2013 সাল থেকে আপনি চালাচ্ছেন, এবং এই চালানোর কাজটাকে রিকগনাইজ করে আপনাকে 2020 সালে ইন্টেল কর্পোরেশন থেকে ইনভলভড গ্লোবাল হিরো অ্যাওয়ার্ড আপনাকে দেয়া হয়। তো এই ব্যাপারে একটু যদি কাইন্ডলি আমাদেরকে একটু বলতেন যে আপনি এটা মেইনলি কি করেন, এবং what actually prompted Intel to actually give you the award? আমার এই অর্গানাইজেশনটা যেমন 12-13 বছর হয়ে গেল, উই লঞ্চ ইজ 2013। হ্যাঁ, প্রথমে আমরা ছোট আকারে অ্যারিজোনা বেস ছিলাম, এরপরে আমরা 2018 সাল থেকে একটু ন্যাশনালি করার চেষ্টা করতেছি, কিন্তু আমরা ডিফারেন্ট নেমে করছি, মুসলিম কোর অফ ভলেন্টিয়ার্স, তো যেটা ন্যাশনাল অর্গানাইজেশন। এবং কিন্তু ওই অ্যারিজোনাতে যেমন আমরা একটা পরিচিত অর্গানাইজেশন যারা অনেক সোশ্যাল ওয়ার্ক করি, কিন্তু আমার মেইন ফোকাস থাকে ইউথ এম্পাওয়ারমেন্ট, ইয়াঙ্গার জেনারেশনকে কিভাবে তুলে আনা যায় লিডারশিপে আর কি। তো এটা আমার ব্যক্তিগত দুইটা জিনিস আমাকে করেছে। একটা হলো যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার আব্বা উনি খুবই ছিলেন, একজন স্কলার ছিলেন, ইসলামিক স্কলার, এবং জামাত ইসলামীর ওয়ান অফ দ্য ফাউন্ডার বাংলাদেশ ইস্ট পাকিস্তানে, এবং তার অনেক পজিশন হোল্ড করেছে, MNA ছিলেন। তো এইসব সময় আমি দেখেছি যে হাউ হি ওয়ার্ক ফর দ্য কান্ট্রি। চাষী কল্যাণ সমিতি নামে একটা অর্গানাইজেশন ওনার সারা দেশব্যাপী ছিল, তো চাষিদের কল্যাণে কাজ করতেন আর কি। এবং উনি যখন মারা যাওয়ার আগে যে ওসিয়াত বলি আমরা, সেখানেও আমাদেরকে বলে গেছেন যে তোমরা অলওয়েজ ওয়ার্ক ফর দ্য পিপল, সমাজ কল্যাণমূলক কাজ বা গরিব মানুষের পাশে দাঁড়ানো। সো এটা আমার একটা ছিল যে ফ্যামিলির কারণে একটা, বা আব্বার অথবা আমাদের প্রফিটের যেটাই বলেন আর কি। তো ওইটা একটা অবশ্যই যে আমার তো দুনিয়া সাকসেসফুল হলেই হবে না, আমাকে আখিরাতে সাকসেসফুলের জন্য এগুলো আমাকে হেল্প করবে আর কি। কিন্তু এর বাইরে আমি যেটা দেখি যে আমেরিকানরা কিন্তু
ভলেন্টিয়ারিজম পছন্দ করে, এবং ওখানকার কালচারে আপনি হার্ডলি কোনো মানুষকে পাবেন যারা কোনো না কোনো ভলেন্টিয়ার কাজ করে না। এবং আপনি কোথাও অ্যাডমিশন নিতে গেলেও ওরা ওইটাই দেখতে চায় যে হাউ মেনি সার্ভিস আওয়ার ইউ ডিড। তো এইটা আমি দেখলাম যে আমরা ল্যাকিং মুসলিম কমিউনিটি ইন আমেরিকা, যে আমরা মসজিদের ইয়েতে ইউথদেরকে অ্যাটাচ করতে পারতেছি না, কারণ আমরা অ্যাক্টিভিজমের সাথে নাই, আমরা মোস্টলি সারমন ওরিয়েন্টেড বাই এটি। তো ওই জায়গায় আমার একটা গোল ছিল যে হাউ উই ব্রিং দিস ইয়াং জেনারেশন, হ্যাঁ, ছেলে মেয়ে বোথ। তো ওই জায়গাটাতে আমরা অ্যাড্রেস করার জন্য স্টার্ট করলাম। আর এর পাশাপাশি আমি ক্যারেট কলেজে পড়েছি, ঝিনাইদহ ক্যারেট কলেজে। তো আমাদের কলেজের একটা ছিল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমরা সোসাইটি বলতাম, ড্রামা সোসাইটি, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স সোসাইটি, তারপরে ধরেন পলিসি বা ডিবেট ক্লাব বা ড্রামা ক্লাব, এরকম বিভিন্ন ধরনের ফটোগ্রাফি। এটা তো এক একজনের প্যাশন তো এক একটা থাকে আর কি। তো ওই সোসাইটিগুলোর মাধ্যমে আমাদের ওই ট্যালেন্টগুলো বেরিয়ে আসতো, কে ভালো ছবি আঁকে, কে ভালো ডিবেট করে, হ্যাঁ, কে এটা করে। তো আমি দেখেছি যে এটা কিন্তু এডুকেশনেরই একটা এক্সটেনশন আর কি। আপনি শুধু বুকিশ হবেন না, আপনি আমাদের মেরিট লিস্টে তো আমরা সবাই টপ মেরিট হতো, কিন্তু ওইগুলো আমাদেরকে লাইফে বেশি হেল্প করেছে। তো আমি ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলাম যে আমাদের অ্যাটলিস্ট অ্যারিজোনাতে ফিনিক্সে যেসব ইউথরা আছে তাদেরকে কিভাবে মসজিদের সাথেও অ্যাটাচ রাখা যায়, ইসলামের সাথেও অ্যাটাচ রাখা যায়, পাশাপাশি সেকুলার স্কিলগুলো তাদেরকে টার্গেটেড টুয়ার্ড মুসলিম ইউথ অফ অ্যারিজোনা। তো তারপরে আমরা ওই সোশ্যাল কাজগুলো করি, যেমন আমাদের ফুড প্যান্ট্রিগুলো করি বিভিন্ন মসজিদ থেকে, যারা ওখানকার পুয়ার পিপল আছে, আন্ডার প্রিভিলেজ, তাদেরকে খাবার দেওয়া বা অন্যান্য ভাবে সার্বিকভাবে হেল্প করা। তো এটা আমাদের মুসলিম হিসাবে অনেক ক্ষেত্রে ওই যে ফক্স নিউজ যেভাবে আমাদের পোর্ট্রে করে তার কাউন্টার হয়ে যায় আর কি। যেমন যে মানুষগুলো সোসাইটিতে দেখে যে উই আর ডুইং ইট ফর ইয়ার আফটার ইয়ার, মসজিদগুলো ইজ এ হাব অফ সোশ্যাল ওয়েলফেয়ার, তখন তাদের ভিতর পারসেপশনটা চেঞ্জ হয় আর কি। হ্যাঁ, ইনডিরেক্টলি, মানে নট ডিরেক্টলি, আমরা উই ডোন্ট প্রসিডারাইজ করি না আর কি, যে তুমি আমার কাছ থেকে খাবার নিবা, তুমি মুসলিম হবা, এটা আমাদের উদ্দেশ্য থাকে। আমাদের উদ্দেশ্য থাকে যে আমাদের প্রফেট শিখিয়েছেন যেখানেই থাকবা সোসাইটির করতে। তো দ্যাট ওয়াজ দ্য ইন্সপিরেশন। দ্য সিগনিফিকেন্ট যেটা ছিল আমাদের কোভিডের সময় 2020-তে আপনি উল্লেখ করেছেন, তো ওই সময় আমাদের অপারেশন আমরা বন্ধ করি নাই। হ্যাঁ, যখন পিপল ওয়ার স্কেয়ার, তারা বাসা থেকে বেরোতে পারছে না, খাবার নাই, তো আমরা আমাদের ভলেন্টিয়ারদের বললাম ইফ ইউ আর স্কেয়ার্ড ইউ ডোন্ট হ্যাভ টু কাম, কারণ অনেকের বাসার ছোট বাচ্চা থাকে, এল্ডারলি থাকে, কিন্তু এনি ভলেন্টিয়ার হু ক্যান সার্ভ কাম ওভার। আমরা তখন মান্থলি প্রোগ্রামটাকে উইকলিতে নিয়ে গেলাম, এবং তারপরে বাসায় বাসায় খাবার পৌঁছে দেওয়া, তাদেরকে অ্যাসিস্ট করা। ইট গট এ হিউজ কাভারেজ, ইভেন আমেরিকান মিডিয়াগুলো আমাদের কাজকে প্রশংসা। আমরা যদিও ছোট অর্গানাইজেশন, বাট স্টিল ইট ওয়াজ রিমার্কেবল। হ্যাঁ, তো তখন ইন্টেলের ভিতরে বেশ কিছু যারা এই হিরো অ্যাওয়ার্ডের নমিনি করে, তো ওইখানটায় আমার নাম এসে গেল যে আমি নট অনলি আই এম সার্ভিং দ্য এফেক্টেড পিপল, তার পাশাপাশি ইউথদেরকে এই লাস্ট ফিউ ইয়ার্স তাদের প্রোগ্রামিং স্কিল, রোবোটিক্স, এইসব জিনিস নিয়ে স্টোরি টেলিং, পাবলিক ডিবেট, এগুলো ট্রেন করি আর কি। সো দে অলওয়েজ এনকারেজ পিপল আর কি। সো আই গট নমিনেটেড অ্যান্ড আই গট দ্য অ্যাওয়ার্ড, বাট দ্যাট ইজ মানে নট মাই মেইন পরিচয়। অবজেক্টিভ তো সেটা ছিল না, মানে এটা একটা আউটকাম হিসেবে চলে আসছে। আমি ওইটাও আমি মনে করি যে আমার কাছে হবে হচ্ছে যে হাউ মাচ ইম্প্যাক্ট আই মেড ইন পিপলস লাইফ। সেটা যদি 10টা ছেলেমেয়ের ভিতরও হয়, দ্যাটস এ সাকসেস অফকোর্স। এবং ওই জায়গা থেকে শুরু করে আমি দেখতে পাই যে আলহামদুলিল্লাহ, মানে অনেক ফ্যামিলি দে ট্রাস্ট আস, যে আপনারা আমার বাচ্চাকে ওয়েলবিং এর জন্য আপনারা করেন। আর এখন আপনি ভালো বলতে পারবেন যে বাচ্চারা কিন্তু একেবারে স্ক্রিন টাইমের ভিতরে রয়েছে, তারা মানে আপনি তাদেরকে খাবার টেবিলেও দেখবেন যে তারা স্ক্রিন নিয়ে বসে আছে। ফ্যামিলির ভিতরে ওই ইয়েগুলো হচ্ছে না আর কি, যেহেতু সবাই সবার ডিভাইস নিয়ে বিজি। তো আমাদের প্রোগ্রাম অনেকটাই হচ্ছে ফিজিক্যাল, ইন পার্সন। যেটা আমরা ভার্চুয়াল করতে হয় সেটা তো করি, কিন্তু ইন পার্সন যেগুলো হয়
এবং এটা আসলে খুব জরুরি আর কি। অনেক ক্ষেত্রে প্যারেন্টসরাও বুঝতে পারে না যে হাউ মাচ হার্মফুল দিস টেকনোলজিস মানে দিস ডিভাইসেস আর। তো আমরা চাই যে ছোটবেলা থেকে ওদেরকে আমরা একটু করি, তাদের ভিতর বন্ধুত্ব তৈরি হোক। যেমন আমরা কমিউনিটি গার্ডেন করি, শাকসবজি গাছপালা লাগাও, তোমরা নিজেরা সিড করো, গাছটা হোক, তোমরা ফল যেটা সবজি যেগুলো আসবে সেগুলো দ্যাট উইল গিভ ইউ দ্য ইনার পিস। ওরা এসে আবার গোট টোট এগুলো দেখলে ওরা হ্যাপি হয়ে যায়। আর্চারি করি আর কি, ড্রোন ফ্লাইং ক্লাব ইত্যাদি ইত্যাদি। তো অনেক প্রোগ্রাম আছে। আমি জাস্ট তো এই জায়গাটাতে আমার কাছে সবচেয়ে বেশি স্যাটিসফ্যাক্টরি মনে হয় যে আমাদের অর্গানাইজেশন, যদিও আমরা ওরকম ন্যাশনাল লেভেলে এখনো যেতে পারি নাই, কিন্তু পিপল রিকগনাইজ দিস, ইটস ইসলামিক অর্গানাইজেশনের ভিতরে নর্মালি তো এগুলো দেখা যায় না। তারা তো অলওয়েজ ফোকাস হয় চ্যারিটি, অথবা তারা অন্য কিছু নিয়ে চিন্তা করে, ইসলামিক এডুকেশন বা ওইটাও দরকার আছে, কিন্তু আমরা উই সার্ভ দুইটার একটা মিক্সচার আছে। ওকে, তো ভাই এটা তো আমার কাছে তো মনে হয় একটা ওয়ান্ডারফুল একটা ইনিশিয়েটিভ, এবং উইথ এ ভেরি সিগনিফিক্যান্ট শর্ট, মিড অ্যান্ড লং টার্ম ইম্প্যাক্ট। তো বাংলাদেশে কি এই ধরনের কোনো কিছু করার আপনার কি প্ল্যান আছে? হ্যাঁ, অবশ্যই। আলহামদুলিল্লাহ, মানে আমরা যখন শুরু করি, তারপরে আমি কয়েকটা অর্গানাইজেশনের সাথে পার্টনারশিপে শুরু করেছিলাম। অনেক কিছু ভার্চুয়ালি করতাম, যেহেতু আমাদের প্রোগ্রামিং স্কিল, কোডিং টোডিং এগুলো তো অনেক ক্ষেত্রে ভার্চুয়াল করা যায়। তো এটা একটা সুযোগ ছিল। কোভিডের পরে আসলে জুম এটা বেশি পপুলার হলো। আর এর পাশাপাশি যারা চ্যারিটেবল কাজ করে, যেমন উই কেয়ার বিডি, আমার একটা ফ্রেন্ডের অর্গানাইজেশন, দে আর ডুইং এক্সেলেন্ট। মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে প্রান্তিক মানুষদেরকে স্কিল ডেভেলপমেন্ট করার করে। তো ওই জায়গাটাতে আমাদের পার্টনারশিপটা কন্টিনিউ করবে, আরও স্কেল আপ হবে ইনশাল্লাহ। এছাড়া আমরা নিজেদের অর্গানাইজেশনেরও অনেক কিছু, যেমন আমরা ফ্লাডের সময় রিলিফ কালেক্ট করে আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে হোক বা অন্য তাদেরকে করা, পাঠানো বা হেল্প করা। তো এর পাশাপাশি অনেকগুলো ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপে আমরা কাজ শুরু করছি এখন। স্পেশালি আমি যে রিসেন্ট যে ডেভেলপমেন্টগুলো ডাকসু বা এখানে দেখতে পাচ্ছি যে দে নিড এ লট অফ সাপোর্ট, যে তাদের স্কিল আপ করার জন্য বা অন্যান্য ক্ষেত্রে। তো উই ক্যান প্লে ক্রিটিক্যাল রোল আর কি, এবং দে আর অন বোর্ড অ্যান্ড উই আর অন বোর্ড অলসো। ফাইন্যান্সিং ইজ এ লিটল বিট অফ চ্যালেঞ্জ বিকজ ডোনার বেস, তো এটা একটা আর 2 নম্বর যেটা, এইখানে আমরা মুসলিম কোর এরিয়া লঞ্চ করেছি অলরেডি। উই হ্যাভ এ অর্গানাইজেশন নাও, এবং বেশ কিছু স্কিলড পিপল এটার সাথে, ইউথ স্পেশালি, তাদেরকে আমরা লিডারশিপে নিয়ে এসেছি। তো এইটাকে আমরা হয়তো ফিউচারে আরও করবো আর কি ইনশাল্লাহ। তো যেহেতু ভাই আমরা আসলে ইউথ নিয়ে আমরা কথা বলতেছি, তো আমরা যেটা দেখলাম যে আপনি রিসেন্টলি যে বাংলাদেশ জামায়াত ইসলামের যে পলিসি সামিট হলো, সেটাতে আপনি ইউথ অ্যান্ড আইসিটি সেক্টরের যে পলিসি ম্যাটার সেগুলা নিয়ে আপনি কাজ করেছেন, এবং সেখানে একটা প্যানেল ডিসকাশনে আপনি একজন মেম্বার ছিলেন। তো ওই ব্যাপারে আমাদেরকে একটু যদি বলতেন যে আপনার মেইনলি আপনার কাজের সেক্টরটা কি ছিল, এবং আপনি কি ধরনের চেঞ্জ আনার প্রপোজাল আপনি দিচ্ছেন। হ্যাঁ, এটা আমার এই লাস্ট কাপল অফ মান্থসের মেইন একটা মিশন ছিল, এইগুলো নিয়ে কাজ করা। তো এটা আসলে আমার ব্যাকগ্রাউন্ড, তো আমি যেটা বললাম, আমার আব্বা জামাতের একজন লিডার ছিলেন, যদিও আমি কখনো জামাতের মেম্বারও হই নাই। আমেরিকা যাওয়ার পর থেকে আমি আমার মতো করে করেছি, কিন্তু আমার ওই স্টুডেন্ট লাইফে আমার এনভায়রনমেন্ট ছিল। মানে বুয়েটে আমি ছাত্র শিবিরের বিভিন্ন দায়িত্ব পালন করেছি। সো ওদের খুব ভালো, মানে ওদের যে মানুষ তো ভিলিফাই করে, তো ওদের যে মানুষকে তৈরি করা, ট্রেন করা, ইসলামের দিকে আকৃষ্ট করা, এগুলোর প্রোগ্রাম আমরা বলতাম ছাত্র শিবির একটা বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান। আপনি ফর্মাল যে এডুকেশন পাচ্ছেন ইউনিভার্সিটিতে বা কলেজে, তো ওইখানে তো রিলিজিয়াস বা মোরাল এথিক্যাল কোনো কিছু শেখানো সেভাবে হয় না। তো যারা ছাত্র শিবিরে থাকে তাদের রেগুলার নামাজ পড়া, দান করা, তারপর আরও অন্যান্য জিনিসগুলোকে খুবই জোর দেওয়া হতো আর কি। তো ওইটা আমি ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করি, আর আমার নিজের পার্সোনাল গ্রোথের জন্য দ্যাট প্লেড এ বিগ রোল আর কি। সেকেন্ড যেটা আমার কাছে ছিল যে আমি এই 5ই অগস্টের বিপ্লব হলো 24-এ, এইটা আমাদের জন্য সাংঘাতিক, দে শুক আপ আওয়ার কনসায়েন্স আর কি। হ্যাঁ, যে আমরা
একটা আধিপত্যবাদের কাছ থেকে মুক্ত হলাম আর কি। দেশটা স্বাধীন হলো এবং এই স্বাধীন করার পিছনে কিন্তু ইউথরাই ছিল। যেমন আমি সবসময় শরীফ ওসমান হাদির এক্সাম্পলটা দেই, বিকজ লাইক মানে ও তো এই 1 বছর পরে এসে শহীদ হলো আর কি। হ্যাঁ, আর আগে যারা ওই সময় করেছে তার তো সংখ্যা তো অনেক। তো এই যে মানুষের স্যাক্রিফাইস, তাদের রক্ত, তাদের এইটাকে কিভাবে আমরা করতে পারি, প্রতিদান দিতে পারি। যারা মারা গেছে তাদের তো প্রতিদান দেওয়ার কিছু নাই, যারা আহত অবস্থায় আছে তাদের দেওয়া অথবা তাদের ফ্যামিলির পাশে দাঁড়ানো, এই জায়গাগুলোতে আমাদের রাষ্ট্র এখন পর্যন্ত আমার দৃষ্টিতে ফেল করেছে। এবং পলিটিক্যাল পার্টিগুলো সেই জায়গায় যায় নাই। এই জন্য আপনি দেখতেছেন যে এদেরকে নিয়ে অনেক করার চেষ্টা করা হয়। হ্যাঁ, যেমন এই 2 দিন আগেও তো ইনকিলাব মঞ্চকে লাঠি দিয়ে যেভাবে পিটানো হলো, অ্যাজ ইফ লাইক দে আর ক্রিমিনালস। হ্যাঁ, তো এদের কাছ থেকে আমরা স্বাধীন হলাম এদের কারণেই, এবং তাদেরকেই আমরা ভিলেন বানাচ্ছি আর কি। তো এটার একটা পিছনে একটা রাষ্ট্রযন্ত্র কাজ করে আমার হিসাবে, এবং এটার শুধুমাত্র যে মানে একেবারে পুলিশ বাহিনী করছে তা না, উপর থেকে অনেকেই তাদেরকে ইনস্টিগেট করছে, এবং বিদেশের বহিঃশত্রুগুলো এটার সাথে জড়িত থাকতে পারে আর কি। তো যাই হোক, তো এটা হচ্ছে আমার ফিয়ারের জায়গা। অপটিমিজমের জায়গা যে সেটা হলো কি, যে এই যে আমি 180 মিলিয়ন পিপলের দেশ, ইউথরাই তো ফিউচার, এবং তাদেরকে যদি আমরা কাজে না লাগাই, তাদের ফিউচারকে যদি গড়ে না দেই, তাহলে তো আমরা দেশ হিসাবে তো সামনের দিকে আগাতে পারবো না। তো এই জায়গাতে আমার দৃষ্টিভঙ্গি হলো যে তাদেরকে যদি কর্মসংস্থানের জন্য তৈরি করা যায় উইথ দ্য কারেক্ট স্কিল সেট, তাহলে যেটা হবে যে তারা দেশকে সামনের দিকে নিয়ে আসবে এবং নিজেদের ভিতরেও অনেক কনফিডেন্স বিল্ড হবে। কারণ আমরা যদি একটা ডিগ্রি দেই, যেটা এখন দেওয়া হচ্ছে, তো তার সাথে যদি স্কিলের বা মিসম্যাচটা থাকে আর কি, ইন্ডাস্ট্রির সাথে কোনো থাকে, তাহলে এরা সার্টিফিকেট নিয়ে থাকবে, অনেক টাকা খরচ হবে, কিন্তু তারা সমাজের জন্য একটা বোঝা, ফ্যামিলির জন্য বোঝা, এবং নিজের সেলফ ডিগনিটি বেকার, যেটা প্র্যাকটিক্যালি আমরা এখন যেটা দেখছি। হ্যাঁ, রাইট। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে এটা ন্যাশনালি অ্যাড্রেস করতে হবে, আর পলিটিক্যাল পার্টিকে অবশ্যই করতে হবে। তো আমার যেহেতু জামাতের পলিসি মেকারদের সাথে কানেকশন ছিল কিছুটা, এবং ডক্টর শফিক যিনি জামাতের এখনকার আমির, উনিও আমেরিকা যখন সফর করলেন তখন আমাদের সাথেও মিট করে উনি এইটার কথাই বললেন আর কি, যে আমরা শুধু রেমিটেন্স আনতে চাই না, আমাদের ফরেন রেমিটেন্সটা তো মাইগ্রেন্ট ওয়ার্কারদের কাছে আসে, তো তার টাকার দিক থেকে হলেও তারা একটা বড় পাওয়ার, বাংলাদেশের ইকোনমির একটা ওয়ান অফ দ্য পিলার। আর এর বাইরে ইন্টেলেকচুয়াল রেমিটেন্সটার কথা উনি বারবার বলেন, যে যারা চলে গেছে বিদেশে, আমরা অনেককেই চিনি আর কি, যারা দে আর ডুইং এক্সট্রিমলি ওয়েল আর কি। হ্যাঁ, বড় বড় কোম্পানির মেট্রনিক্সের সিও ছিল আমাদের বাংলাদেশি, এবং ইন্টেলের চেয়ারম্যানও হয়েছিলেন উনি। তো এই ধরনের যে আপনি যদি একেবারে টপ দেখেন, এর ইন বিটুইন অনেকেই আছে আর কি, জুনিয়র সিনিয়র, পিএইচডি টিএইচডি। তো ওদেরকে যদি আমরা ইন্টেলেকচুয়াল ইয়েগুলোকে আমরা ব্যবহার করতে পারি রেমিটেন্সের মতো করেই, তাহলে দেশ এগিয়ে যাবে। রিভার্স ব্রেন ড্রেনের যে ম্যাটারটা, হ্যাঁ, রিভার্স ব্রেন ড্রেন বলতে পারেন। আরেকটা হলো যে এই যে মানে আমি যেভাবে দেখি সেটা হলো কি, যে বেশিরভাগ কাজগুলো হয় হচ্ছে খুবই স্মল স্কেলে, যে একটা মানুষ তার কন্ট্রিবিউশনটা হলো একটা ইউনিভার্সিটির সাথে, অথবা সে একটা ছোট কোম্পানি করলো। তো রাষ্ট্রীয়ভাবে যদি আপনি এটাকে অ্যাড্রেস না করেন, ওই জন্য আর কি একটা পলিটিক্যাল পার্টি, এবং সেই পার্টি যদি ক্ষমতায় যায়, তাহলে অনেক ক্ষেত্রে এটাকে মানে আপনি যেটাকে বলতেন যে একদম এক্সপ্লোশনের মতো হয়ে যায় আর কি। তো আমি ওই পলিসির সাথে জড়িত হওয়ার কারণটাই ছিল এটা, যে জামাতের যে পলিসি সামিট হলো, সেই সামিটের আমি অনেকগুলো টিমের সাথেই ছিলাম, কিন্তু আমার মেইন ফোকাসটা ছিল ইউথ। ওরা ইউথ এমপ্লয়মেন্ট বলে, আর আমি বলি ইউথ এম্পাওয়ারমেন্ট। আর ইউথদের সাথে আইসিটি ওয়াজ ডিরেক্টলি রিলেটেড। তো এই জন্য আমি 2টা টিমকে বসিয়ে, মানে আমার কাজ ছিল যে পলিসি পেপারটা এমন হোক যাতে ইটস ফরওয়ার্ড লুকিং, হ্যাঁ, যে এবং আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। অন্য যারা টিম মেম্বার ছিল, যেমন আমি সবসময় বলি যে বিদেশিরা আমাদের মতো যারা, তারাও এসে বাংলাদেশের প্রবলেম সলভ করতে পারবে না। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট বাংলাদেশ, মানে ওই প্র্যাকটিক্যাল অর্থে 35 ইয়ার্স ধরে ইউ নো ইট বেটার, কারণ আপনার নিজের সফটওয়্যার ফার্ম আছে, আপনি 30-40 জনকে এমপ্লয় করেন। তো আমি তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে হোয়াট আর দ্য, মানে আমাদের এই আইটি ল্যান্ডস্কেপটা কীরকম। তো এটা নিয়ে আমি অনেকের সাথে আমরা সেমিনার করেছি, ওখান থেকেও আমরা
অনেক টিম মেম্বারদেরকে দিয়ে এগুলো পেপার রেডি করেছি, এখানকার এদের কাছ থেকেও নিয়েছি, এবং তারপরে এই দুইটাকে কিভাবে সিনক্রোনাইজ করা যায় এবং তারপরে যাতে সে ইয়ে করা যায় এবং আমাদের আউটকামটা কি হবে। লেটস সে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কিভাবে তারা ইয়েগুলোকে অ্যাড্রেস করবে। তো এখানে দেখা গেল যে আমাদের ওই যেটা আনএমপ্লয়মেন্ট, আন্ডার এমপ্লয়মেন্টটা আরও বেশি। হ্যাঁ, আপনি যদি ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের ডাটা নেন তাহলে মাত্র 2.7 মিলিয়ন আনএমপ্লয়েড, কিন্তু আমি যদি আন্ডার এমপ্লয়ে ধরি যে 10 মিলিয়ন অর সো যারা আন্ডার এমপ্লয়মেন্টে আছে, এবং ইউথদের ভিতরে এই যে নিট বলে আর কি, নো এমপ্লয়মেন্ট অ্যান্ড এডুকেশন অ্যান্ড ট্রেনিং, তো নিটের পার্সেন্টেজটাও ভেরি হাই, 39 or 40% আর কি। তো এখন এই জায়গাগুলো যদি দেখা হয় তাহলে কি আমি কি চাকরি তৈরি করতে পারবো 1 কোটি চাকরি? ইটস অলমোস্ট প্র্যাকটিক্যালি ইম্পসিবল, বিশেষ করে একটা টার্মে। এক্স্যাক্টলি, আমরা যেটাকে বলি ওয়ান পার্লামেন্টারিয়ান টার্ম, ম্যাসিভ ট্রান্সফরমেশন লাগবে। তো এই জায়গাটাতে আমরা মনে করি যে জামাতের পলিসি হচ্ছে যে চাকরির ক্ষেত্রটা তৈরি করব, ট্রেনিংগুলোকে দিব। যেমন আপনার সার্টিফিকেট আছে, ইটস এ ভ্যালুলেস সার্টিফিকেট, সিএসসি ডিগ্রি দেওয়া হয়েছে, কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যাল ট্রেনিংটা ওদেরকে দিতে পারেন এবং তার জন্য যদি সরকার ইনসেন্টিভ দিতে পারে, যেমন আমরা কর্জি হাসানার কনসেপ্ট আনতেছি, 2 বছর তাকে আমরা লোন দিব, কর্জি হাসানা দিব, এবং ইন্টারেস্ট পে করতে হবে না, কিন্তু হি উইল বি ট্রেন্ড। তার ওই যে এখন প্র্যাকটিক্যাল যে ট্রেনিংগুলো হলে বিদেশে চলে গেলে সুবিধা হয়, আবার দেশে থাকলেও তারা ইয়ে হয়। তো আমরা যে ইউথ পলিসির কথা এই জন্য বললাম যে আমাদের টার্গেট ছিল 5 মিলিয়ন জব ক্রিয়েশন ইন নেক্সট 5 years, আর এন্টারপ্রেনার তৈরি করা বা যারা একটু এই নিজেরাই ফার্ম টাইম দিবে তাদেরকে বিভিন্নভাবে আপনি ইনসেন্টিভাইজ করবেন। হ্যাঁ, যে সিড মানি দিবেন, ভেঞ্চার ক্যাপিটালিস্টরা যেভাবে ইয়ে করে একটা আইডিয়া, আপনি শার্ক ট্যাঙ্ক শুরু করবেন ইত্যাদিতে। তো এটাতে যেটা হবে যে ওদের ভিতর একটা স্কিল সে ডেভেলপ করবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইয়েগুলো আমাদেরকে বেঁধে রাখে আর কি, পলিসিগুলো বা যে রেড টেপগুলো অথবা যেমন আমরা ফ্রিল্যান্সিংয়ের কথা বারবার বলছি। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু অলরেডি 650,000 ফ্রিল্যান্সার আছে, কিন্তু তাদের পদে পদে হয়তো বাধা দিতে হয়, তাদের কিছু গ্যাপ আছে। যেমন ইংলিশ, স্পোকেন ইংলিশটায় তারা ভালো না, বা ইভেন রিটেন ইংলিশটায়। তো আপনার তার মানে ইংলিশে একটু যদি ট্রেন আপ হয় তারা কিন্তু অন্য দেশের সাথে কম্পিট করতে পারবে। তারপর আপনার পেমেন্টের ব্যাপার থাকে, আপনার পেমেন্ট গেটওয়ে টেটওয়ে এগুলোকে যদি আপনি সরকার ইয়ে করতে পারে তাইলে হবে কি যে এটা হঠাৎ করে এক্সপ্লোড করবে আর কি। তো ওই জন্য আমরা বলতেছি যে ইন 5 years আমরা 1 মিলিয়ন যদি ফ্রিল্যান্সার পাই তাহলে আমাদের 1.5 মিলিয়ন ফ্রিল্যান্সার তৈরি হবে আর কি। তারপরে ধরেন আপনি ট্রেন দ্য ট্রেনার, যে টিচার যারা আছে তারা নিজেরাও কম্পিউটার স্কিল নাই তাদের, কিন্তু আপনি যদি এই 1 লক্ষ টিচারকে ট্রেন করতে পারেন আইটিতে, এবং তাদেরকে দিলেন, ল্যাপটপ দিলেন, ট্যাবলেট দিলেন, এবং সেটা ওই যে আগের মতো না যে টাকা দেওয়া হবে এবং ওইগুলো কোনোদিন আলোর মুখ দেখবে না বা চুরি হয়ে যাবে। তো ওই জায়গাটাতে জামাত অ্যাটলিস্ট এতটুকু গ্যারান্টি দিতে পারে যে তাদের এই অ্যাবিউজগুলো হবে না। তো এটা যদি হয় তাহলে দেখা যাবে যে আমি যদি 1 লক্ষ টিচারকে এই কম্পিউটার স্কিলগুলো করি তাহলে আপনার নেক্সট 5 years হয়তো 10 লক্ষ 50 লক্ষ স্টুডেন্ট এরা হবে। ইন্ডাস্ট্রি এবং একাডেমিক এগুলোর সাথে পার্টনারশিপটা লাগবে, অথবা আমরা যেটাকে পিপিপি বলি আর কি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। তো এই জায়গাগুলোতে আপনার যদি ম্যাসিভ ইনভেস্টমেন্ট করা হয়, ম্যাসিভ ইনভেস্টমেন্ট আপনার আবার ভয় পেয়ে যায় না, কারণ ইকোনমির অবস্থা খুবই খারাপ। সো উই ক্যানট জাস্ট থ্রো মানি অ্যাট দ্য ফায়ার, আমরা 30,000 কোটি টাকা দিয়ে দিলাম, ইট উইল নট ওয়ার্ক লাইক দ্যাট। হ্যাঁ, তো এখানটায় যে কোম্পানি যদি সিএসআর এর মডেলে যায়, হ্যাঁ, তাইলে আমরা তাদেরকে ইনসেন্টিভাইজ করব যে তোমাদের ট্যাক্স রিলিফ দেওয়া হবে বা হবে, এবং রেকগনাইজ করেন আপনি। হ্যাঁ, যারা বাংলাদেশে ভালো ব্যবসা করতেছে এদেরকে সবাইকে ভিলিফাই করার দরকার নেই। হ্যাঁ, যে বড় বড় গ্রুপ আছে এরা অনেকেই অনেক বাজে কাজ করছে লাস্ট 17 years, কারণ ওইটাই ছিল তাদের সরকারের উদ্দেশ্য ছিল। তাই অনেকেরই তো আসলে কোনো অপশনও ছিল না, ভোটে না ওঠা ছাড়া আদারওয়াইজ তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে কি যে আপনার এদের মেগা প্রজেক্টগুলো করা হয়েছে মেগা চুরির জন্য। হ্যাঁ, প্রজেক্ট তো ডেফিনেটলি দরকার ছিল, পদ্মা ব্রিজ বলেন বা মেট্রো বলেন, এগুলো দরকার ছিল, কিন্তু কেন এত খরচ হলো? হ্যাঁ, আর বারবার বড় বড় প্রজেক্ট নিয়েছে যার ঋণের বোঝা আমরা এখন
শোধ করতে যে সরকারি আসুক আর কি, দে উইল বি টালমাটাল অবস্থা হয়ে যাবে। তো এই জন্য আমাদের ইয়েটা হচ্ছে কি যে দিজ আর দ্য এরিয়া যেখানে আমাদের ইনভেস্টমেন্ট কম কিন্তু রিটার্ন অনেক বেশি। তা আমি আইটির ক্ষেত্রে বললাম, কিন্তু আপনি আমাদের পেপারে যদি দেখেন এখানে কিন্তু আমরা অনেকগুলো সেক্টর আইডেন্টিফাই করেছি। হ্যাঁ, লেদার বলেন অথবা মানে এটা যেটাকে বলে হচ্ছে কেয়ার গিভার্স, যে বিদেশে যাচ্ছে তারা মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে যাচ্ছে, কিন্তু তারা গৃহকর্মী হিসাবে যাচ্ছে না, তারা নার্স হিসাবে যাচ্ছে বা ইয়ে, তো দেখা যাবে তারা 3 times মোর তাদের আর্নিং হবে। ইংলিশটা যদি ভালো হয় তাহলে ইন্ডিয়ান, শ্রীলঙ্কা ওদের সাথে কম্পিট করতে পারবে। তো এই জায়গাগুলোতে আসলে অ্যাড্রেস করা আমি বিশ্বাস করি সম্ভব, একদিনে হবে না, 1 মাসে হবে না, এটাকে একটু সময় লাগবে। তো আমরা ওইভাবে ইয়ে করেছি যে ফার্স্ট 100 days আমরা কী করব, ফার্স্ট ইয়ারে কী করব, 3 yearsে কী করব, এবং আপনি ওই 5 মিলিয়নের যে কথাটা বললাম ওইভাবেই ইয়ে করা হয়েছে। ফান্ডিংয়ের প্রশ্ন আসবে, ফান্ডিংও কিন্তু গভর্নমেন্ট অফ বাংলাদেশের কিন্তু এইগুলোতে অ্যালোকেশন আছে, বাজেটে অ্যালোকেশন থাকে। এছাড়া আপনি এই যে প্রাইভেট পার্টনারশিপ বললাম, আর ইউএনের অনেক ইয়ে থাকে, অনেক এজেন্সি থাকে, তারা স্পেশালি ধরেন এনভায়রনমেন্টের জন্য বাজেট বরাদ্দ থাকে, ওমেন সেক্টরকে ইয়ে করার জন্য। তো এগুলো যদি আপনি অ্যাবিউজ বা মিসইউজ না হয়, তাহলে যেমন আমরা বিশ্বাস করি যে আমরা যে টাকার কথা বলতেছি সেই টাকাগুলো ইয়ে করা সম্ভব আর কি, কাজে লাগবে। এক্স্যাক্টলি। সো বেসিক্যালি আপনার সাজেশন হচ্ছে সাপ্লাই সাইড এবং ডিমান্ড সাইড দুইটাতেই আসলে অ্যাকচুয়ালি মিড টার্ম এবং লং টার্মে কাজ করতে হবে। আসলে এগুলোতে শর্ট টার্ম আসলে তেমন কোনো সলিউশন নাই, যা ঘটার আসলে ঘটে গেছে, এখন এটাকে মেনে নিয়ে সামনের দিকে আগাতে হবে, যেটা হয়তো বা মেবি 1-2 বছরে কোনো চেঞ্জ হয়তো বা চোখে পড়বে না, বাট আস্তে আস্তে করে একটা আমাদের মানে স্ট্রাকচারাল একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই জায়গাটা আমি আরেকটা জিনিস অ্যাড করব, টেকনোলজি কিন্তু আসতেছে, রাইট, এবং ভেরি ম্যাসিভলি আর কি, আমরা সেটাকে এমব্রেস করতেই হবে আমাদের, এআই বা অন্যান্য ইয়ে, এবং এই জায়গাগুলোতে ইয়াং জেনারেশন ইজ মাচ বেটার পজিশনড, যে তারা কিন্তু নিজেরা থেকে অনেক শিখে যায়। হ্যাঁ, জেনজিকে আপনি যদি দেখেন যে আমাদের আগের জেনারেশন বা আমাদের জেনারেশন যতটুকু টেকনোলজি এমব্রেস করতেছে, ওরা কিন্তু নিজে থেকে আরো অনেক বেশি শেখে, রাইট? তো তারা কিন্তু এটা অ্যাডপ্ট করতেছে, এবং এটা কিন্তু এখন জেনজি ইজ নট এ বাংলাদেশি জেনজি, ইটস এ ওয়ার্ল্ড ওয়াইড ইয়ার, এবং দে টক ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ, দে আর ভেরি ভেরি কানেক্টেড। তো এই জন্য আপনি করতে চান বা না চান, কিছু মানে ইয়াং তারা এগুলো শিখে তারা ইয়ে করবে। এবং আই ওয়াজ সো মাচ ইন্সপায়ার্ড। আমি 2 মাসে তো অনেক ছোট বড় মিডিয়াম ইন্ডাস্ট্রির সাথে কথা বললাম, দেখা করলাম আপনাদের বেসিসের প্রোগ্রামে, যে আই ওয়াজ ভেরি ভেরি ইমপ্রেসড। যদিও আমি জানি যে 2700 মেম্বার আছে, কিন্তু ইন রিয়ালিটি হয়তো 1000ই হইতেছে আর কি, তো ওগুলো আছে। কিন্তু আমি তারপর বলবো যে ইভেন 1700 যদি হয়, দ্যাটস এ বিগ নাম্বার। এবং এদের ভিতরে যেমন আপনার কোম্পানিটাই যদি আমি এক্সাম্পল দিই, ইউ আর এমপ্লয়িং লাইক 30-40 পিপল। তো আপনি যদি এরকম বাংলাদেশে আপনি এরকম কটেজ ইন্ডাস্ট্রির মতো আর কি, আপনি দেখবেন যে আইটিতে কত মানুষ ইয়ে করতেছে, এবং তারা তো মানে বিদেশে যারা আমাদের মতো আছে, তারা যখন এখানে করে, তাদের পক্ষে এই 20-30 জনকে এমপ্লয় করা ইজ ভেরি ইজি। আমেরিকাতে তো আমি 20-30 জনকে এমপ্লয় করলে আমার তো অনেক টাকার ব্যাপার আছে। সো এই জন্য আই সি এ হিউজ পটেনশিয়াল। আর এর পাশাপাশি আমার পার্সোনাল যে ওপিনিয়ন, আপনারা ডিফার করতে পারেন, সেটা হলো কি যে বাংলাদেশ যে স্টেজে এসছে, এটা নিয়ে কিন্তু আমাদের হীনমন্যতার কোনো কারণ নাই। মানে উই হ্যাভ প্রোগ্রেস সো মাচ despite the government, despite the red tape, despite of all the conspiracy এবং মানি লন্ডারিং, প্লান্ডারিং সব কিছু হয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার্স মানে তাদের যে ইঞ্জিনিউরিটি, সেটার কারণে কিন্তু আপনি দেখবেন যে ঢাকা শহর যদিও মানে বাসযোগ্য নাই এখন, কিন্তু বিল্ডিং বানানো, সুন্দর ইয়ে করা, সারা দেশে তাদের অনেক ধরনের বিজনেস ইয়ে করা, তো এটা কিন্তু ব্যক্তিগত ইয়ের কারণে হচ্ছে। ইভেন বিদেশে যারা গিয়েছে তাও কিন্তু ব্যক্তিগত, জমি বিক্রি করে তারা একটা বেটার লিভিং এর জন্য তারা গিয়েছে, রাইট? তো বাংলাদেশ কিন্তু ওই জায়গায় চলে এসছে। এই যে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ বলেন অথবা মেধাবী মানুষ বলেন, তারা কিন্তু এই পর্যায়ে নিয়ে এসছে। হ্যাঁ, তো তার মানে হচ্ছে কি যে এই দেশের তো এই শক্তিটা আছে, অমিত শক্তি, যেটা যে তারা এটা জাস্ট বসে আছে যে কখন একটা ভালো গভর্নমেন্ট আসবে, ভালো গভর্নেন্স হবে, এবং যারা আমাদের সাথে ডিল করবে ইনসাফের ভিত্তিতে। হ্যাঁ, যে আমরা শুধুমাত্র এলিট ক্লাস বানাবো না, আমরা
সবাইকেই নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো। তো এই জন্য আমি দেখি যে যদি আল্লাহ চায় তো যদি 12 তারিখের ইলেকশনে এরকম সরকার ক্ষমতায় আসে এবং তারা যে প্রমিসগুলো করতেছে তারাও এটাতে স্টিক যদি করে, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশ অল অন এ সাডেন দে আর ইন দ্য ম্যাপ। হ্যাঁ, যে তারাই। আর দ্বিতীয়ত হচ্ছে কি যে এই শক্তিটা এটা কিন্তু আসলে অন্য দেশের জন্য দে আর এনভি অফ বাংলাদেশ। যে আপনি যদি এখানে একটা ইন্ডাস্ট্রি করতে পারেন, লেটস সে আপনি কাপ বানাচ্ছেন, you are marketing among 180 million people. Right. How many country they have this kind of number within their own year. Within such a export তো বাদই দিলাম, small land, তাই না? এক্সপোর্টটা বাদই দিলাম। আর এক্সপোর্ট কেন হবে না? যে ভিয়েতনামের গ্রোথটা আপনি দেখেন লাস্ট 10 ইয়ার্সে, অল অন এ সাডেন আপনি দেখলেন যে চায়না ট্যারিফ বেড়ে গেছে, আছে চায়না আমেরিকা পাঠাতে পারতেছেন, ওরা সব বেনামে কোম্পানিগুলো ভিয়েতনামীদের কাছে দিচ্ছে এবং ভিয়েতনাম আমেরিকার সাথে ডিল করে ট্যারিফ কমায় ফেলতেছে ইত্যাদি ইত্যাদি। তো আমাদের নেক্সট ডোর ইন্ডিয়াও তো একইভাবে ইয়ে করেছে। তো বাংলাদেশকে যদিও চেষ্টা করা হয় বিভিন্নভাবে আনফেয়ার অ্যাডভান্টেজ ইয়ে করার জন্য, পলিটিক্যালি আমাদের এটা মাথায় রাখতে হবে। পলিটিক্সে যেগুলো আমরা দেখি এগুলো তো আসলে নট বিকজ যে আমরা মারামারি করি, বিএনপি জামাত মারামারি করে, ইট ইজ নট দ্যাট সিম্পল। আসলে বিদেশিদের একটা ইয়ে আছে যে আমাদের দেশে যাতে সবসময় একটা আনরেস্ট থাকে, রাইট, এবং তারা আমাদের বিজনেসটা তারা নিয়ে যেতে পারে। হ্যাঁ, তো এগুলো মাথায় রাখতে হবে এবং আমাদের সমস্ত সিটিজেনকে ইন্ডিভিজুয়ালি দে হ্যাভ টু বি মানে কশাস অ্যাবাউট ইট। কারণ আমরা তো একটা, আমি যেটা বললাম, গোল্ড মাইনের উপরে বসে আছি। এখন আমাদের কেন মারামারি হয়? কারণ আমাদের পাইটা খুব ছোট, রাইট। আমরা গার্মেন্টস আর মাইগ্রেন্ট ওয়ার্কারের টাকা পাই, সেগুলো আমরা বিদেশে পাচার করে বড়লোক হয়ে যাই। কিন্তু আপনি যদি পাইটাকে বড় করতে পারেন, হ্যাঁ, আপনি অটোমোটিভ ইন্ডাস্ট্রি আসবে, আপনার ডিফেন্স ইন্ডাস্ট্রি আসবে, আপনার আরও যেগুলো আইসিটি টাইটি, এগুলো যদি সবগুলো ফাংশন করে, দেখবেন যে অল অন এ সাডেন এভরিবডি ইজ হ্যাপি বিকজ তাদের শেয়ারটা সিগনিফিক্যান্ট। হ্যাঁ, এবং অনেস্ট থেকেও আপনি বিজনেস করতে পারছেন। তো এই জায়গাটাতে তাদেরকে ইয়ে করতে হবে। তো আমি আই এম সিরিয়াসলি, মানে আমি যেটাকে বারবার বলবো, যদিও মানে এটা পলিটিক্যাল সিজন বা ইলেকশন আসতেছে, জামাতের এই সাথে কাজ করে আই ফেল রিয়েলি গুড অ্যাবাউট ইট। মানে তাদের যে ভিশন, তাদের যে ইয়ে, মানুষ বলে যে তো একটা ইসলামিক দল, তারা তো ইসলাম চাপিয়ে দিবে, বোরখা পরিয়ে দিবে ইত্যাদি ইত্যাদি, নাথিং লাইক দ্যাট। মানে আপনি যদি এন্টায়ার ম্যানিফেস্টো পড়েন আর আমাদের 16টা পলিসি পেপার দেখবেন, আমাদের ফোকাসটা ছিল বাংলাদেশের জন্য কি কি ঝুঁকির জায়গা, হোয়াট আর দ্য পিটফলস, যেসব জায়গায় আমরা বারবার হোঁচট খেয়ে 54 বছর আমাদের স্বাধীন দেশকেও এই পর্যায়ে কেন আর কি এত খারাপ দুরবস্থা কেন, আর কি কি পটেনশিয়াল আছে আমাদের। তো এইগুলোকে অ্যাড্রেস করতে হবে। এখানে ছেলে মেয়ে সবারই হেল্প লাগবে, আপনার একজন ইঞ্জিনিয়ারও হেল্প লাগবে, একজন রাস্তার পরিচ্ছন্ন কর্মীরও হেল্প লাগবে। তো এই সবাইকে নিয়ে আমাদেরকে দেশকে চিন্তা করতে হবে। এবং জামাতের ইয়ের ভিতরে কিন্তু এগুলো আছে, আপনি ইস্তেহারে দেখবেন। এখন অনেকে বলবে যে ইস্তেহারে তো ভাই অনেক সুন্দর সুন্দর কথা থাকে, কিন্তু আমি বলছি কি যে দিস ওয়ার ভেরি প্র্যাকটিক্যাল। আমরা যে সব এক্সপার্টদেরকে নিয়ে বসেছিলাম, ইকোনমিক ইয়ে হোক বা হোক, তা আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা এমন কোনো প্রমিস করব না যেটা আমরা ডেলিভার দিতে পারবো না আর কি। এবং এই প্রমিসটাও আমরা আন্ডার প্রমিস ওভার ডেলিভার ইজ প্রেফারেবল দ্যান ওভার প্রমিস আন্ডার ডেলিভার, রাইট? সো ওই অ্যাঙ্গেল থেকে যদি বলা হয়, তাহলে আমি খুবই কনফিডেন্ট যে যদি আল্লাহ চায়তো বা জনগণ যদি জামাতকে ইয়ে করে এবং তাদের ওই যে গভর্নেন্সের ব্যাপারটা, যে তারা এটা ইনশিওর করবে। কারণ আপনি জানেন যে যারা এই সিস্টেমের বেনিফিশিয়ারি, সেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন, তারা তো বাধা দিবেই আর কি। এই জন্য আমরা এইটা বলতে পারবো না যে আমরা ওভারনাইট এটাকে ইয়ে করতে পারবো, আপনি যেটা আগেই বললেন আর কি। বাট এরকম না যে আমরা কিছুই 1 বছরের ভিতর দেখবো না, তা না। হ্যাঁ, আপনি একটা টার্গেট রাখেন যে আমি উইদিন এ মান্থ আমি এই কয়েকটা জিনিসকে ঠিক করব, উইদিন এ ইয়ার আমি এই জিনিসগুলোকে ঠিক করব, এবং মানুষ সেটা দেখতে পাবে। মানুষ সেটা দেখতে পাবে অ্যাজ সুন অ্যাজ দে সি যে মাই ফ্যামিলি ইজ ওয়েল অফ, মাই কিডস আর ইন দ্য রাইট ট্র্যাক, তারা বিদেশে যাচ্ছে পড়তে, বিদেশে চাকরি করতেছে, ভালো চাকরি, তাহলে তারা দে উইল বি অন বোর্ড। এইটা কিন্তু অন্যরা ভয় পায়, অন্য দেশও ভয় পায় যে তারা তো আমাদেরকে সবসময় ভিলিফাই করবেই আর কি। ও এরা একটা ইসলামিস্ট দল, তারা এসে মেয়েদেরকে সব বোরখা পড়ায় দিবে, তাদেরকে কাজ করে। ইটস আ ফার্দাস্ট ফ্রম ট্রুথ।
এটাকে আমি ফিয়ার মঙ্গারিং বলতে পারেন বা স্মেয়ার ক্যাম্পেইন বলতে পারেন। কারণ হচ্ছে যে তারা এইটুকু তো জানে, নিজেরা তো জানে খুব ভালো করে যে জামাতের কোনো ফ্যামিলি মেম্বার মেয়েরা কেউই অশিক্ষিত নাই, সবাই মানে হাইয়েস্ট ডিগ্রি ইনক্লুডিং মাই ফ্যামিলিজ, এবং তারা ভালো জায়গাগুলোতে তারা সার্ভ করতেছে। এখন তার যদি হিজাব করতে ইচ্ছা হয়, হু আর ইউ টু মানে অবস্ট্রাক্ট দ্যাট? আমি তো বলছি না যে আপনি জিন্স পরবেন না, কিন্তু আপনি কেন বলতেছেন যে আমি হিজাব পরে চাকরি করতে পারবো না? আওয়ামী লীগের 16 বছর এটা হয়েছে না যে তাদের হিজাব টেনে খোলা হয়েছে, টিচাররা মেয়েদেরকে পরীক্ষার হলে ঢুকতে দেয় নাই যে তুমি হিজাব না খুললে তোমাকে দিব না। সো ওয়াই উই হ্যাভ টু বি ভিকটিম। এবং তারা টকশোতে এসে যে বেশ কয়েকজন অ্যাটাক ডগ আছে আর কি, আমি আই সি সাম টাইম, এবং তারা ডেলিবারেটলি যে মেয়েদের তোমরা এই করবা সেই করবা, এটা মানে দিস ইজ জাস্ট তাদের এই ভিলিফিকেশন, যেটা আমাদের আমেরিকা আমরা ইসলামোফোবিয়া বলি, এখানে এক্স্যাক্টলি দ্য সেম থিং দে আর প্লেইং। দিস ইজ পিওর ডার্টি এবং মানে কি বলা যায় যে একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের পক্ষ থেকে এটা করা হচ্ছে। কিন্তু আমি বারবার সবাইকে বলি যে দেখো, বাংলাদেশের সমস্যা কিন্তু শারিয়া না, বাংলাদেশের শারিয়া কান্ট্রি বানানোরও প্রয়োজন নেই, কারণ বাংলাদেশ অ্যাজ এ হোল ইজ এ ইসলামিক কান্ট্রি। 90% মানুষ যে দেশে মুসলিম, তাদের কালচারটাই হয়ে যায় ইসলামের সাথে খুবই মেজরিটি কান্ট্রি। হ্যাঁ, যেমন ধরেন আপনি নামাজ পড়া, এটা কি আপনি বলবেন যে আমরা শরিয়ার কারণে আমরা নামাজ পড়তেছি? তা তো না। আবার কেউ নামাজ না পড়লে তাদেরকে তো আমরা বলতেছি না তুমি নামাজ না পড়লে তোমাকে চাকরি দিব না, তাই না? তো যার ফলে এগুলো অটোমেটিক্যালি এগুলো কিন্তু আমাদের কালচারের সাথে আছে, এবং শুধু নাই, 1000 বছর ধরে আছে। আমরা যেমন মেয়েদেরকে অনেক রেসপেক্ট করি, তারা যদি বলে আমি কাজ করবো না কারণ আমার এখন চাইল্ড বিয়ারিং টাইম বা ইয়েটে, সো বি ইট, একটা হাজব্যান্ড তাকে অ্যাকোমোডেট করবে না। তো এখন যদি স্টেটও এক্ষেত্রে কিছু লেনিয়েন্সি দেয়, তো এটাকে তো ভিলিফাই করার কিছু নাই। তারা তো বলতেছে না যে তুমি মানে 5 ঘন্টা তোমাকে অপশন দিলাম, ডক্টর শফিকের যেটা নিয়ে খুব বেশি তোলপাড়, তো তার মানে তুমি 5 ঘন্টার বেশি করতে পারবে না, তোমার যদি কাজ করতে থাকে তাহলে কিন্তু কেউ যদি বলে যে না আমার এই চাকরিটাই ছেড়ে দিতে হবে বিকজ আমার একই সাথে ফ্যামিলি চালাতে হচ্ছে, বাচ্চাকে রেজ করতে হচ্ছে, তখন যদি মানে কোনোভাবে তাদের কাজটাকে করা যায়, তো ওয়েস্টে তো এটাকে সেলিব্রেট করবে। আমার কোম্পানিতে আমি জানি, যেমন আমার কাছে সবচেয়ে মজার একটা ছিল যে পার্কিং লটে একটা সাইন থাকতো, পার্কিং লটে 1000-2000 গাড়ি পার্ক করে, অনেক দূর হাঁটতে হয়, একেবারে সামনের 4-5টা স্পটে লেখা থাকতো একটা বার্ড একটা মানে একটা বাস্কেটকে নিয়ে উঠতেছে, আর নিচে লেখা যে ফিউচার এমপ্লয়ি অফ ইন্টেল। মানে ফিউচার ইন্টেল এমপ্লয়ি কারা? কারণ হচ্ছে যেসব প্রেগনেন্ট মারা, তাদের বাচ্চাগুলো একসময় ইন্টেলের এমপ্লয় হবে, এই জন্য মাকে সম্মান করে তারা এইগুলো দিচ্ছে। তা আপনি চিন্তা করেন যে মানে হাউ প্রাউড আই ফিল। ওর পাশ দিয়ে যাওয়ার সময় আমরা তো পার করবোই না, সুইট স্পটস একেবারে কাছে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড দ্য ওয়ে দে রেসপেক্ট দ্য মানে ওই প্রেগনেন্ট ওমেনদেরকে, তো এইটা তো ভিলিফিকেশনের কোনো জায়গা নাই। এটা আমি একটা এক্সাম্পল দিলাম। এইভাবে যদি আপনি সব দেখেন, হ্যাঁ, আরবান মিডল ক্লাস বা এলিট, তাদের কিন্তু একেবারে ভয় দিয়ে দিচ্ছে, তোমাদের কিন্তু পরের দিন থেকে তোমাদের নামাজ পড়তে দিবে, নামাজ পড়তে হবে, হিজাব করতে হবে তোমাকে। তো এটা ট্রু না আর কি। হ্যাঁ, কারণ আমাদের সোসাইটি অ্যাজ এ হোল, আমি যেটা বললাম, এবং আমাদের যে ট্রিটমেন্ট অফ দ্য মাইনরিটিস রিমার্কেবল আর কি। হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে খুব কম কান্ট্রি এটা করতে পারে। এবং আমি কিন্তু এই জন্য বলছি না যে ইন্ডিয়া থেকে কন্টিনিউয়াসলি করা হয়েছে আর কি, ডিসইনফরমেশন ছড়ানো হয়েছে। আপনি যদি আমরা যাদেরকে নিয়ে এসছি, মাল্টি ফেইথ নেইবার নেটওয়ার্কের প্যাস্টার, তারপরে রাবাই, ইমাম, এদেরকে আনা হয়েছে, এভরিবডি টেস্টিফাই যে আফটার August 5th যে সময়গুলো কোনো পুলিশ ছিল না, তখন জামাতের, তারপরে ওই যে মাদ্রাসার ছাত্ররা যে মন্দির পাহারা দিয়েছে। এখন ইলেকশনেও দেখবেন যে হিন্দু কনস্টিটিউয়েন্সি থেকে এরা আরো বেশি জামাতকে সাপোর্ট করতেছে। কেন? তারা বলতেছে যে না, আমরা এতদিন শুনেছিলাম যে জামাত আসলে তাদের মানে মেরে কেটে করে ফেলবে। উই স দ্য অপোজিট, ওয়েন দে আর ইন দ্য পাওয়ার দে কিপ আস সেফ। বরঞ্চ আওয়ামী লীগ আসলে অথবা অন্য পার্টি আসলে তারা কি করে, তাদের জমির জন্য আর ভোটের জন্য, তাদের দেশে থাকলে ভোট আর চলে গেলে জমি। তো এই যে মানে ন্যারেটিভ আর কি, এই জায়গাটাতে আমি অ্যাটাক ডগদের কথা আমি নামগুলো বলছি না,
কেউ যদি টক শো দেখে তারা চিনবেন আর কি। মানে দিজ আর দ্য পিপল যারা একটা এভিল নিয়ে, ইন্টেনশন নিয়ে, মোটিভেশন নিয়ে জামাতকে অ্যাটাক করছে আর কি। তো আমি যেহেতু পলিসির সাথে ছিলাম, ম্যানিফেস্টোর সাথে ছিলাম, এবং আমি জামাতের টপ লিডারশিপদের সাথেও ইন্টারাক্ট করে যেটা দেখেছি, তাদের ইন্টেনশনটা পিওর, অ্যান্ড যেটা আমরা কথায় বলছি বাস্তবে তাদের লাইফেও তারা এটা প্র্যাকটিস করে, এবং এটাই হচ্ছে ইনসাফের মূল শর্ত। আপনি যদি একেবারে প্রফেটের লাইফে যান, যে এরকম অভিযোগ এসছে হযরত আলী এবং আরেকটা জুইশ সাথে, কাজী কিন্তু জুইশ সিটিজেনকে করেছে, রায় দিয়েছে, তাই না? তো ওইখানটা আপনি যত বড়ই নেতা হন না কেন, আমাদের চারজন খোলাফায়ে রাশেদিনের একজন, বিবি ফাতেমার হাজবেন্ড, হ্যাঁ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, আবার কাজিন, তারও কোনো ছিল না, মানে প্রিভিলেজ ছিল না, ধর্মের কারণে, হ্যাঁ, বা তার যে র্যাঙ্ক সেটার কারণে আলাদা কোনো প্রিভিলেজ তিনি পান নাই। আমাকে দেখতে হবে রাষ্ট্রকে আমরা ওই জায়গায় নিতে চাচ্ছি কিনা বা পারছি কিনা। বাংলাদেশের মানুষ কিন্তু বাই ডিফল্ট দে আর ফাইটার্স। তাকে আপনি যেটা বলেন যে শর্ট টার্মে, আমি প্রথমে বলেছিলাম যে শর্ট টার্মে হয়তো বা কিছু করা যাবে না, বাট আপনার কথা শুনে আমার কাছে মনে হচ্ছে যে শর্ট টার্মে করারও সিগনিফিক্যান্ট স্কোপ আছে। যে বাংলাদেশের মানুষ তারা কিন্তু আসলে স্পেশাল সুবিধা চায় না, তারা এত বেশি ফাইট করে বড় হয়েছে, ওরা স্পেশাল সুবিধা চায় না। ওরা বলে যে ভাই তুমি খালি অসুবিধাটা দিও না, আই উইল ফাইন্ড মাই ওয়ে। তো আমার কাছে মনে হয় যে শর্ট টার্মেও যদি এই যে অসুবিধার জায়গাগুলো, এই যে আমরা 2500 টাকার একটা লাইসেন্স করতে হবে, সেটার জন্য আমাকে 25,000 টাকা খরচ করতে হয়। আমার একটা অ্যাজ এন আইটি কোম্পানি, আমার আসলে একটা ট্যাক্স ফ্রি সার্টিফিকেট পাওয়ার কথা, যেটা ফ্রি, এটার জন্যে আমাকে ক্ষেত্র বিশেষ 2.5 লক্ষ টাকা খরচ করতে হয়। খুবই আনফরচুনেট, বাট এই জিনিসগুলোই যদি আসলে রিমুভ করে দেওয়া হয়, আমাকে যদি সে আমলাতান্ত্রিক জটিলতা বলেন, যাই বলেন, এই জিনিসগুলো রিমুভ করে দেওয়া হয়, তাহলে কিন্তু আসলে মানে কেউ আটকায় রাখতে পারবে না বাংলাদেশকে। এবং এইটা আমি বিশ্বাস করি যে এই প্রসেসগত যে ইস্যুগুলো এগুলাকে যদি আমরা সরাই ফেলতে পারি, দুর্নীতিটাকে যদি কমায় ফেলতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ, আমি বিশ্বাস করি খুব খুব শিগগিরই আমাদের যে পার ক্যাপিটা ইনকাম, এটা ট্রিপল করা সম্ভব, মোর দেন ট্রিপল অ্যাকচুয়ালি। এটা আপনি অ্যাবসলিউটলি, এটাকে আমি প্রথমভাবে বলবো যে লো হ্যাঙ্গিং ফ্রুটস, এক্স্যাক্টলি আমার হিসাবে। কিন্তু ওইখানে বাধাগ্রস্তের যে জায়গাটা, মানে আপনার যে অভিযোগ, সেটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস। হ্যাঁ, আমাদের খুবই কমপ্লিকেটেড। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওই জনপ্রশাসন বলেন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের ওই সিগনেচারের জায়গাতেই তারা এই কাজগুলোকে আটকে দেয় বা পয়সা খায় আর কি। তো আমাদের এটা এক নম্বর হচ্ছে যে উপর থেকে এইটাকে খুব শক্তভাবে করতে হবে। এবং জিয়াউর রহমানকে যদি আমরা একটা মানে বেস্ট প্রেসিডেন্ট হিসেবে করি, তাহলে উনি নিজে করাপশন করেন নাই এবং ওনার আশপাশের কেউই করতে সাহস পান নাই। তারপর ইভেন 2001 সালে যে মতিউর রহমান নিজামী বা আলী হাসান, ওনারা যে মিনিস্ট্রিগুলো চালাতেন, ওখানেও কিন্তু ওনারা নিজেরা করতেন না। এই জন্য এটার একটা ট্রিকল ডাউন যেটা এফেক্ট থাকে, তো ওইটা করতে হবে। মানে যে শক্তভাবে যদি জামাত এটা করতে পারে, তাহলে এটা মেসেজ উইল বি মানে গোয়িং ডাউন দ্য ইয়ার্স। তো এটা একটা। 2 নম্বর যেটা, সেটা হলো কি যে আমরা গভর্নেন্সের জন্য বা ইন্টেল এইটাকে এমফাসাইজ দিচ্ছি। কারণ হচ্ছে আমাদের বিদেশে আমরা যারা থাকি, আমাদের কিন্তু এই ঘুষের কাজ কারবার নাই। আমি ড্রাইভার লাইসেন্স করব, আমি পাসপোর্ট বানাবো, আমার ইটস এ সিমলেস, আপনি জাস্ট অনলাইনে করবেন। তো ওই জায়গাগুলোতে বাংলাদেশকে আনতে হবে। এখন যেমন আইটির যত মিনিস্ট্রি আছে, মানে সবগুলোতে তো আইটি আছে, কিন্তু দে আর সাইলোড, একজনের সাথে আরেকজনের কোনো নাই। মানে ইন্টার মিনিস্ট্রি যে ইন্টার অপারেবল যে সেই জায়গাতে বড় ধরনের আছে। তো এইটাকে আমাদেরকে মোটামুটি একটা ভিতর নিয়ে আসতে হবে, যাতে উই সি ইচ আদার্স অ্যাক্টিভিটিস। আপনি ট্যাক্স দিলেন, আপনার ট্রেস থাকলো, আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুললেন, আপনার ট্রেস থাকলো। কারণ অনলাইনে এগুলো করার মানে ট্রানজ্যাকশানের ভিতরে টাকা পয়সা ঢোকার চান্স কম। তো এই গভর্নেন্সের কথাটা আমি বারবার বলতেছি। তারপর প্রকিউরমেন্টের ব্যাপারগুলো যদি আপনি অনলাইন নিয়ে আসতে পারেন, ভূমি রেজিস্ট্রি বা তো এটা বাধা দিবে যারা এটার বেনিফিশিয়ারি, তারা একেবারে
ইয়ে নিয়ে নামবে আর কি। হ্যাঁ। এক্স্যাক্টলি, তো এখন এটার জন্য সারা দেশের সব মানুষের ইয়ে লাগবে, সাপোর্ট লাগবে, এবং তারা যদি মনে করে না জামাতকে আমরা ফেল করাবো, সো দে ক্যানট বি সাকসেসফুল, তাহলে এক হিসাব। আর তারা যদি মনে করে যে না, আমরা দেশটা আমার, এই দেশকে যদি আমাদের বাঁচিয়ে রাখতে হয়, আমাদের ফিউচার জেনারেশনকে, তাহলে এই যারা সরকারে আসতেছে তাদেরকে আমাদের ভালো কাজে সাপোর্ট করতে হবে। তাহলে আপনি দেখবেন যে এই প্রসেসগুলোর কারণে দেশের এই জিনিসগুলো, আপনার যে প্রবলেমগুলো ফেস করেন, এটা ওয়ান সাইড। সেকেন্ড, যেটা প্রথমে বলেছেন যে বাংলাদেশি মানুষকে আটকে রাখা যায় না। আপনি চিন্তা করেন যে আমাদের দেশের মানুষরা ইটালিতে যাচ্ছে বা অন্যান্য স্পেন বা গ্রিস এসব জায়গায় যাচ্ছে সমুদ্র পাড়ি দিয়ে, একটা র্যাফটে চড়ে, যেখানে অনেক সময় মানুষ মারা যায়, তারপর আপনি ফ্লোর থামাতে পারছেন না। কেন? দে ওয়ান্টস দ্য বেটার লাইফ। এবং ইটালিতে আপনি যদি যত রেস্টুরেন্ট দেখবেন, সবগুলোর শেফ কিন্তু বাংলাদেশি, নট অনলি বাংলাদেশি, শরীয়তপুরের আর কি। সো ইটস অ্যামেজিং আর কি, মানে দে আর রানিং দ্য এন্টায়ার বিজনেস। মালিকরা আগে ভিতরে যারা থাকে তারাও সামনে যে শুধু চেক সাইন করে আর কি, এটা করে। তো তার মানে কি, বাংলাদেশিরা তো ইউরোপ, আমেরিকা, ব্রিটেনের রেস্টুরেন্ট বিজনেস বলেন, ইয়ে করেন, তারা তো এটাকে পুরা ইয়ে করে ফেলেছে। তার মানে কি, দে আর ভেরি হার্ড ওয়ার্কিং, তাদের লাইফকে একটু সুন্দর করতে চায়। এখন তাদেরকে কেন আপনি এত পদে পদে বাধা দিচ্ছেন? যে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার বা যা তাদের পাসপোর্ট নিয়ে ঝামেলা, এয়ারপোর্টে কষ্ট, এটা সেটা, মানে দে আর সাব হিউম্যান অফকোর্স। তো এই জায়গাটা থেকে আমাদেরকে সরে আসতে হবে, যে তাদেরকে আমরা কিভাবে ইজ করতে পারি তাদের প্রসেসটা, যে সে কেন কন্ট্রিবিউট করবে, হ্যাঁ, দেশে এসে করবে, এবং না যাওয়ার সময় তাকে রাইট হেল্পটা করা, যে তার যে 5 লাখ 10 লাখ টাকা দালালরা নিয়ে নিচ্ছে, এই জায়গাটা যদি আপনি তাদেরকে সহজ করে দিতে পারেন, যে না খরচটা কমায় দেওয়া, তাদেরকে লোন দেওয়া বা ইত্যাদি, এবং তাদেরকে এডুকেট করা। ইভেন প্লেনে উঠলেও তো সে জানে না, ফার্স্ট টাইম প্লেনে উঠছে, যে কিভাবে কমোড ফ্লাশ করতে হয় বা ইয়েটি, বেসিক ট্রেনিংগুলো। তা আমি বলছি যে এত বড় বড় মিনিস্ট্রি আছে, এত বড় বড় তাদের বাজেট, কিন্তু তারা এই কাজগুলো কেন করছে না? বিকজ অফ ওই যে করাপশন। আমি 10,000 লোকের কাছ থেকে যদি সবার কাছ থেকে 1 লাখ টাকা করে পকেটে ঢুকাতে পারি, তাহলে তো আমার বিরাট ইয়ে হবে। তাহলে আমি কেন তাদের হয়ে কাজ করব? কিন্তু আপনি যে একটা মানুষের কে এইভাবে সাব হিউম্যান হিসেবে ট্রিট করলেন, তাকে একটা মিথ্যা আশ্বাস দিয়ে বিদেশে পাঠানোর পর তারপর দেখলো যে পুরো একটা ভুয়া কোম্পানি। হ্যাঁ, তো এই জায়গাগুলো তো আমাদের মানে মানসিক দৈন্যতার পরিচয় দেয় আর কি। হ্যাঁ, তো এই দালাল যারা এরকম সরকারের বিভিন্ন পজিশনে থেকে মানুষকে কষ্ট দিচ্ছে, এই জায়গাটাতে আমাদের হিউম্যান ফ্যাক্টর আনতে হবে আর কি। এবং এই জন্যই আসলে হোলিস্টিক্যালি আমি হয়তো আর বেশি বলবো না, এডুকেশন পলিসিটার সাথেও আমি পড়ার সুযোগ পেয়েছি এবং টিমটার সাথে কাজ করছি, যে আপনার এডুকেশন সিস্টেমের ভিতরে এই জিনিসগুলো আনতে হবে আর কি। হ্যাঁ, যে মোরাল বা এথিক্যাল যে সাইডগুলো, হ্যাঁ, যে আপনি ইসলামিক কারিকুলাম করতে হবে নট নেসেসারি, কিন্তু আপনি একজন ইঞ্জিনিয়ার হচ্ছে, তার ভিতরে মোরাল এথিক্স যেগুলো আনার দরকার পড়ে, ভালো কথা তো সব জায়গাতেই আছে, সব ধর্মেও আছে এবং সব প্রফেশন আছে। একটা ডাক্তার যখন ডাক্তার হয়, তার কিন্তু অনেক বেসিক নলেজ থাকার কথা, যে আমি শুধুমাত্র টাকার কারণে আমি অপারেশন করব না, বা আমি একটা ওষুধ কোম্পানির কাছ থেকে ঘুষ পেয়ে আমি সেই ওষুধ করব না, আমি মেরিটের ইয়েতে। তো এই যে, কারণ সে তো একটা মানে ভালো জায়গা আছে। একটা ডাক্তার আপনি চিন্তা করেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের লাইফকে করতে পারে, সে যদি হিউম্যানলি ট্রিট করে আর কি, এবং আখিরাতে তার কত পুরস্কার পাবে। আমরা যারা আইটির বা আমরা হাউ মেনি পিপল উই ক্যান ইম্প্যাক্ট, কিন্তু একজন ডাক্তার কিন্তু তার লাইফ টাইমে 30, 40, 50 বছর যে সার্ভ করবে, সে লক্ষ কোটি মানুষকে রাখতে পারে, তাই না? তো সে তাকে যদি ওইভাবে অনারও করা হয়, রাষ্ট্রীয়ভাবে যে তাকে বলা হয় যে না, তোমার ফোকাস হচ্ছে দেশ উন্নতির শিখরে উঠবে এবং তোমাদের পার্সোনাল লাইফেও তোমরা অনেক ভালো করবা আর কি, মানে রিওয়ার্ড দেওয়া হবে তাদেরকে, মানে কি বলা যায় যে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মান দেওয়া হবে। হ্যাঁ, তো তাহলে তাদেরও ভিতরই হবে যে না, ওয়াই নট, আমি তো কিছু লুজ করতেছি না, বরঞ্চ আমার সোসাইটি আমাকে খারাপ চোখে দেখতেছে না যে আমি একটা গলা কাটা সার্জন, না, রাদার I am a part of the society, I am changing the life of millions of people. তো ওই অ্যাঙ্গেলটা হচ্ছে যে এডুকেশনের সাথে কিছুটা চলে আসে আর কি। তো আমাদের ওই এডুকেশন পলিসির ভিতরে এগুলো স্পেলড আউট করা আছে আর কি।
তো আমার যেহেতু আজকে আমরা অনেক আলাপ করলাম, তাই আমি আর অন্য প্রসঙ্গে আর বেশি যাচ্ছি না। না, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। মানে এই পর্যায়ে বেসিক্যালি আপনাকে যদি আমি একটু জিজ্ঞেস করি যে একটু আবার সেই আমাদের যে ডিসকাশন থেকে শুরু করেছিলাম সেই ডিসকাশনে যদি আবার ব্যাক করি, যে সেই ইন্টারন্যাশনাল যে আইসিটি সেক্টরটা, তো আইসিটি সেক্টর নিয়ে আমরা কথা বললাম, আমরা ইউথ নিয়ে কথা বললাম, এই দুটাকে যদি আমরা একটু একসাথে করি, যে কি করলে ফেসবুক, গুগলের মতন কোম্পানি বা আপনি যে ইন্টেলে কাজ করেছেন বা এনভিডিয়া, এই ধরনের কোম্পানিগুলা বাংলাদেশ থেকে তাদের রিসোর্স হায়ারিং আরও বাড়ানো যাবে, এইটা আপনার কি মনে হয়? কারণ ধরেন আমরা যদি একদম শুধু খালি বেসিক আউটসোর্সিংয়ের দিকে দেখি, এগুলো হচ্ছে যদি আমরা খুব গড়পরতাভাবে চিন্তা করি, লো লেভেল ভ্যালু অ্যাডিশন কাজ আমরা করতেছি। বাট অবভিয়াসলি এই কোম্পানিগুলো যখন চায়, তারা তো আসলে এই লেভেলের স্কিল চাচ্ছে না, তারা আর একটু হায়ার স্কিল চাচ্ছে। তো কি করলে বাংলাদেশ থেকে এই ধরনের হায়ারিং আরও বাড়ানো সম্ভব, এটা আপনার ওপিনিয়ন কি? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ধরেন এটার তো মাল্টিফ্যাসেটেড হ্যাঁ। এক নম্বর হচ্ছে যে আমাদের এডুকেশনটাকে করতে হবে আরও মানে কি বলা যায় যে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড আর কি। হ্যাঁ, এখন যেটা আছে যে ধরেন মুখস্থ বিদ্যাকে প্রাধান্য দেওয়া হয়েছে আমাদের সময়, এখনও তাই নিশ্চয়ই। আর লাস্ট 16 ইয়ার্সে এডুকেশন সিস্টেমটাকে ডেলিবারেটলি ডিস্ট্রয় করা হয়েছে, কর্মচারী বানানো বা যে আমরা কে বলি মাছে মারা কেরানি। হ্যাঁ, তো আপনার জিপিএ 5 পাচ্ছে, কিন্তু আসলে তারা এক কলম ইংলিশও লিখতে পারে না এগুলো। তো এডুকেশন সিস্টেমটা চলে আসে যে এটাতে আমরা কিভাবে ওভারহলিং করে মানে ওই বিশ্ব মানে আনতে পারি, ওই স্কিল মিসম্যাচের যে ব্যাপারটা সেটা যাতে না ঘটে। এবং ধরেন আরও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যেমন ধরেন যে আপনার আমরা যেটাকে পলিটেকনিক বলি, ওই ট্রেনিংগুলো আর কি। হ্যাঁ, সেই ট্রেনিংগুলো অনেক বাংলাদেশে স্টিগমাটাইজ করা হয় আর কি। হ্যাঁ, ডিপ্লোমাকে দাম দেওয়া হয়, নিচু চোখে দেখার প্রবণতা আছে। হ্যাঁ, তো এই জন্য এন্টারপ্রেনারশিপটা খুব জরুরি, যে আপনি যদি ভালো এন্টারপ্রেনার হয়ে যান, আমাদের ম্যানিফেস্টো আছে 250,000 এন্টারপ্রেনার তৈরি করা। এটা যদি হয় তাহলে দেখা যাবে দে আর এমপ্লয়ার, মানে তাদের স্টিগমাটাইজেশনের ব্যাপার নেই, কারণ দে আর ক্রিয়েটিং জব, দে আর বিজি দিস ফিল্ডস। তো এটা হলো একটা আসপেক্ট। দ্য সেকেন্ড আসপেক্ট যেটা, সেটা হচ্ছে ইংলিশের বা অন্য ল্যাঙ্গুয়েজগুলোকে খুবই জোর দিতে হবে। ল্যাঙ্গুয়েজ ল্যাব করতে হবে জেলায় জেলায়, উপজেলা উপজেলায় স্কুলগুলোকে, যাতে ইংলিশটাকে করতে পারি, মানে কন্ট্রোলে আনতে পারি। এবং এটা কিন্তু খুব সহজ। এটা যেহেতু আমাদের বাংলাদেশিদের ভিতরে ইংলিশের প্রতি একটা ফিয়ার আছে, এবং যারা ইঞ্জিনিয়ার ডক্টর হয় তারাও বিদেশে গেলে কিন্তু তাদের ইংলিশটা সুন্দর না আর কি। আমি ইন্টেলের ভিতরে দেখেছি যে আমাদের অনেকেই বড় পজিশনে যেতে পারতো, কিন্তু ওই ইন্ডিয়ানদের সাথে করে পারে না। তো ওইটা একটা মানে এটাও আপনি ধরে নেন যে এটা লো হ্যাঙ্গিং ফ্রুটসের মতো, যে ইংলিশ 6 মাস ট্রেন করলেই তো একটা মানুষ হয়ে যায়। তো এরপরে আসবে হচ্ছে যে আপনি মানে অনেক ইন্ডাস্ট্রি সিক্লিক্যাল আর কি। হ্যাঁ, যে আপনার ধরেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার, এই মার্কেটটা এখন খুব ভালো যাচ্ছে। এরপরের এটা আবার 10,000 20,000 লে অফ হবে ফেসবুক থেকে, চাকরির বাজারটা কমে যাবে। আমেরিকাতেও তাই, সারা ওয়ার্ল্ডেই তাই আর কি। তো ওইটাকে ট্রেন্ডটাকে আপনাকে ফলো করতে হবে আর কি। আমরা সবসময় কার্ভের পরে করি আর কি, কিন্তু আমাদেরকে আগে একটু বুঝতে হবে আর কি যে হোয়াট ট্রেন্ড ইট ইজ গোয়িং টুয়ার্ডস। হ্যাঁ, যেমন এআই, আমরা কিন্তু পিছা আছি, আমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি ওই দিকে করতে হবে, স্কিল করতে হবে। সেমিকন্ডাক্টর কথা তো আমি আগেও আলাপ করলাম। তো এই সবগুলোর জন্য মানে ট্রেন্ড স্টুডেন্ট লাগবে আর কি। তাদের বয়স হয়তো 22 বছর, কিন্তু তারা স্টুডেন্ট লাইফে তারা যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ বা ইন্টার্নশিপ আর কি। তো ইন্টার্নশিপগুলো বাড়াতে হবে আর কি। যে আপনার যেমন আপনার একটা সফটওয়্যার কোম্পানি আছে, আপনি যদি একটা ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ করেন, তাহলে কি হবে যে আপনার কোম্পানিতেই তারা এসে একটা সামারে কাজ করলো আর কি। আপনি তাকে ফিউচারে জবও দিতে পারেন, তাকে বিদেশে পাঠিয়ে দিতে পারেন। আপনাদের যেমন আমি বেসিসের অনেকের সাথে কথা বলে দেখলাম যে ফ্লোরা লিমিটেড ছিল না আমাদের, আমরা যখন প্রথম পাশ করি আর কি। তো ফ্লোরা লিমিটেডের কিন্তু হার্ডওয়্যারের বিজনেস ছিল, পরে সফটওয়্যারের বিজনেস,
এবং দে ওয়ার দ্য হাব অফ অল দ্য মানে এই যে মানুষকে একদিনের জন্য কাজ দিয়েছে, তারপরে তারা অন্য কোম্পানি করে ফ্লোরার চেয়েও তারা আরো বড় কোম্পানি হয়েছে। এই যে মাইন্ডসেটটা আর কি, যে আই ডোন্ট নিড টু মেক মানি বাই মাই সেলফ, আই এম প্রডিউসিং দ্য এন্টারপ্রেনার বা ফিউচার অফ দ্য কান্ট্রি আর কি। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমার মনে হয় যে অনেক বাড়বে। যেমন আমি একটা অর্গানাইজেশন উই স্টার্টেড ডায়াসপোরা টেকনোলজিক্যাল ফোরাম, হ্যাঁ, যে ওইখানটায় আমাদের অনেক টেকনোলজিস্ট আছে, অনেক ফিল্ডের, ডিফেন্সে আছে, অটোমেশনে আছে, অটোমেটিভ ইয়েতে আছে, ইন্ডাস্ট্রিতে, তারপর এআই বা অন্যান্য সফটওয়্যার আছে, সেমিকন্ডাক্টর আছে। তো আমরা চাই যে ওদের সাথে দেশের ইয়েগুলোকে পার্টনার করে দিতে, যে এখানে যদি আমরা একটা ইউনিভার্সিটি পাই, একটা ইন্ডাস্ট্রি পাই, তারা যাতে একেবারে টপ নচ এগুলো এই দেশে আনতে পারে আর কি। তা আমি যদি এসে 2 মাস থাকতে পারি, তারাও তো 2-6 মাস থাকতে পারে, তারা এসে তাদের ফিল্ডে ট্রেন করবে। এবং অনেক ক্ষেত্রে তারা নিজেদের পকেটে, যেমন আমার কিন্তু এই যে জামাত থেকে যে আমি পয়সা পেয়েছি তা না, আই স্পেন্ড মাই ওন মানি, ওন টিকিট অ্যান্ড দেন স্পেন্ড ফর দ্য নেশন। তা আপনি এরকম কি পাবেন? হাজার পাবেন অফকোর্স, যারা দেশে আসবে, দেশে এসে তারা দেশকে উন্নতি করার জন্য তারা কাজ করবে আর কি। আর তারপরেও যে অনেকের ফ্যামিলি যাদের এখনো নার্চার করছে বা ছোট, তাদের জন্য আপনি রাখলেন, বেনিফিটের সুযোগ রাখলেন, যে আপনার 6 মাসের স্যালারি নিয়ে আপনি আসেন, একটা ইউনিভার্সিটি স্যাবেটিক্যাল করে না, তো স্যাবেটিক্যাল লিভে তারা আসলো। তো এইটাতে হবে কি, যে ওই যে আপনি যে জায়গাটা চাচ্ছেন, যে বাংলাদেশ থেকে তো প্রডিউস করা সম্ভব না, কিন্তু যেমন ইউসি ডেভিসের আমাদের সাইফ, ব্রিলিয়ান্ট মাইন্ড, হি ইজ দ্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড। আমার ক্লোজেস্ট ফ্রেন্ড পার্ডু ইউনিভার্সিটির ট্রিপল-ইর হেড ছিল, এখনো আছে কিনা জানি না। তো এই ইয়েগুলো তারা কিন্তু অনেকে আবার রিটায়ারমেন্টের পর্যায়ে চলে এসছে আমার মতো, তো তারা কিন্তু ইজিলি এসে 2 বছর 6 মাস থাকতে পারে। তো এই জায়গাগুলোতে আমি দেখি যে আগে আপনি লোক তৈরি করেন, দে উইল ফাইন্ড দেয়ার ওয়ে। যেমন আপনার এখানে সেমিকন্ডাক্টর যদি না হয়, মালয়েশিয়া ইজ লুকিং ফর ইট, যে তাদের প্যাকেজিং, টেস্টিং, এইসব অ্যাসেম্বলি, এগুলোর জন্য মানুষ লাগে। তারা কিন্তু বাংলাদেশ থেকে ওই শুধুমাত্র ওই পাম ট্রি কাটার জন্য লোক নিবে না, তারা নিবে এই স্কিল হিউম্যান রিসোর্স যদি আমরা দিতে পারি তারা নিবে। জাপান ইজ দ্য সেম ওয়ে, মানে দে আর আস্কিং ফর 2 মিলিয়ন পিপল, আই থিঙ্ক আমরা দিতে পারছি না। এবং আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা করলেন, তাদেরকে ভালো করে করলেন, ট্রেন্ড আপ করলেন। হ্যাঁ, তো এই জায়গাগুলো যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু ওই যে আমরা যে স্বপ্নটা দেখছি বা দেখাচ্ছি, এটা কিন্তু একটা অলিক স্বপ্ন না। Of course not. This is not as like a মানে people talks and they don't have any clue what they are talking about. হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমার বিশ্বাস যে মানে আমি চাই যে একটা সুস্থ সুন্দর এনভায়রনমেন্ট থাকুক, এবং আপনি দেখবেন যে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে ভাই আমার লাস্ট প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা তো এতক্ষণ আমরা ডিসকাস করলাম, বা এতক্ষণ বলতে আমার লাস্ট প্রশ্নটা আমার ছিল যে কি করলে বিদেশি কোম্পানি তার হায়ারিংটা বাড়াবে। আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে কি করলে বিদেশি কোম্পানি তার অফিস বাংলাদেশে খুলবে, ওর তার সেই R&D হাব, অথবা তার একটা, এখন বাংলাদেশ মার্কেট মে নট বি দ্যাট বিগ ইনাফ টু ফর গুগল টু হ্যাভ ইটস ওন অফিস, অথবা ইন্ডিয়া থেকেই চালাবে, এটা দ্যাটস দ্য রিয়ালিটি, কিছু করার নাই। বাট কি করলে গুগল তার একটা R&D একটা ফ্যাসিলিটি তার ইন্ডিয়াতে থাকুক, ভিয়েতনামে থাকুক, বাংলাদেশে একটা খুলবে, আপনার কি মনে হবে? হ্যাঁ, এটা হলো যে যেমন ধরেন যে এখানটায় বেশ কয়েকটা জায়গাতে আমাদের একটু ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছি আমরা, যেহেতু আমাদের নেইবারিং কান্ট্রি ইজ নট এ ভেরি ফ্রেন্ডলি কান্ট্রি ফর আস। আমরা যারা চাকরি করেছি তারাও দেখেছি, এবং তাদের অনেকে ভালো পজিশনগুলো হোল্ড করে, সিও বা ওই পর্যায়ে। সো দে অলওয়েজ হ্যাভ ন্যাচারাল ইনক্লিনেশন যে ইন্ডিয়াতে করবে, এবং অনেক ক্ষেত্রে তারা রেস্ট্রিক্ট করে যে আমরা ডিজাইন সেন্টার বাংলাদেশ পাকিস্তানে হতে পারবে না। ওকে, সো একটা পলিটিক্যাল একটা পার্সপেক্টিভ আছে, শুধু পার্সপেক্টিভ না, দিস ইজ এভিল থিংস টু ডু। একটা কোম্পানিকে আপনি কিভাবে রেস্ট্রিক্ট করেন যে তারা বাংলাদেশে করতে পারবে না, তারপর তারা অনেক কিছু কারণ দেখায়। এটা কি একদম মানে একদম অফিশিয়ালি? দ্যাটস হোয়াট আই হার্ড, আই ডোন্ট কোট মি, যে আমি যদি করি, যে আমি যতদূর জানি যে বাংলাদেশে যাতে ডিজাইন সেন্টার না হয়, এই জন্য ইন্ডিয়া মানে
আমাদের ইন্টেলের ভিতরে ওই পলিসিটা করা হয়েছে। তো এবং এটা যদি ওরকম কাগজে কলমে না থাকে, প্র্যাকটিক্যালি দ্যাটস হোয়াট উই আর সিইং। এক্স্যাক্টলি, মানে হয়তো লেখা নাই বাট একটা কালচারের ভিতরে বা নর্মসের ভিতরে ফিটিং করা আছে আর কি। তো এটা একটা চ্যালেঞ্জ, যেহেতু তারা আমাদেরকে কখনোই ফ্রেন্ডলি নেশন মনে করে না বা পার্টনার মনে করে না, তো এক্ষেত্রে তাদের একটা ফাউল প্লে করে আর কি। তো এটা একটা। আর 2 নম্বর হচ্ছে কি যে আমাদের কিন্তু স্কিলের প্রবলেম আছে। আপনি বুয়েটের ইঞ্জিনিয়ার বলেন বা নর্থ সাউথের বলেন, তাদের কিন্তু ইংলিশের যে প্রবলেমটা এটা তো আছে। ইভেন এডুকেশনের ভিতরেও কিছু যেটা বললাম যে আমাদের প্র্যাকটিক্যাল নলেজটা হয় না। আমরা 4 বছরের ডিগ্রিটা পাই, কিন্তু আমরা জানিও না যে এই সাবজেক্টে কেন পড়েছি। তো ওই জায়গাটাতে আমাদের আসতে হবে। আর আমরা যে সবসময় বড় কোম্পানির নাম শুনি, বিকজ লাইক এখন মার্কেট ড্রিভেন যেমন আপনি স্টক মার্কেটে দেখেন যে আজকে এনভিডিয়া $5 ট্রিলিয়ন কোম্পানি হয়েছে। ইটস লাইক মানে অ্যাপেলকে বিট করছে, এইগুলো আর কি নিউজে আসে। বাট দ্য ওয়ার্ল্ড ইজ নট উইথ 5-10 কোম্পানিজ, রাইট? দেয়ার আর মিলিয়নস অফ আদার্স। এবং আপনি দেখবেন যে আমেরিকার চেয়ে প্রসপারাস নেশন তো আরো অনেকগুলো আছে। মানে যদি আপনি অন্য ইন্ডেক্সগুলো দেখেন, হ্যাঁ, তাহলে ওই দেশগুলো কিভাবে ভালো করছে, ওদের কিন্তু অনেক কোম্পানি আছে, সেমিকন্ডাক্টর বলেন, আইটি বলেন বা অন্যান্য সেক্টরে। তো আমি বিশ্বাস করি যে অনেক কোম্পানি বাংলাদেশে আসতে চায়। রিসেন্টলি ওই যে ওস্যাট বলে, আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্টিং, হ্যাঁ, তো জাপানিজ একটা কোম্পানি, তারা বলতেছে যদি তোমরা $3 মিলিয়ন ইনভেস্ট করো, তাহলে আমরা এখানে একটা ফ্যাক্টরি করতে পারি আর কি, ওই যে প্যাকেজিং টেস্টিং এগুলোর। এবং $3 মিলিয়ন ইজ নাথিং যদি আপনি দেখেন। তো এটা করলে যে আমাদের লোকাল মার্কেটে তারা যে ইয়েগুলো পাওয়ার ডিভাইসগুলো এগুলো দিবে, হ্যাঁ, ওইটাও চিপ, কিন্তু এখানে যে ডাই থেকে কাট করার পরে প্যাকেজিং করার কাজটা, তাহলে মানে ওদেরকে যদি আমরা আনতে পারি, তাহলে আপনি ফিউচারে আরো এরকম অনেক কাজ আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, তো এই টাইপের যে ইটস নট লাইক এ $বিলিয়নস ফ্যাক্টরি করতে হবে এরকম না। আর আইটিতে তো আরো সুবিধা আর কি, রাইট? আপনি একটা আইটি কোম্পানি যদি খোলেন, আপনার 500 এমপ্লয়ি হায়ার করে করে, ইটস এ ম্যাটার অফ লাইক মান্থস। কিন্তু আপনি চান যে এমন স্কিলড আসুক যারা আপনাকে প্রডিউস করে দিতে পারবে, হ্যাঁ, এবং ওই ব্রিজিংটা আর কি যে তো আমার মানে ইন্ডিয়া যেভাবে উঠছে, আমি যদি ওই অ্যাঙ্গেল থেকে দেখি যে ওরা কর্টিস ইন্ডাস্ট্রির মতো, ওরা দেখছে সেমিকন্ডাক্টরে তারা চায়নার সাথে পারবে না, কারণ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অনেক বেশি, ম্যানুফ্যাকচারিংয়ে তারা পারবে না, কিন্তু আইটিতে তারা পারবে। ঘরে ঘরে তারা প্রডিউস করছে এবং ডিগ্রিও দেয়নি। বেসিক্যালি they did not go for 4 years college, they go for a certification for 1 year, তারপর তারা ওরাকালে যে কাজ করতেছে, তারপর অন্যান্য। once it became like that culture, যে সে ইন্ডিয়াতে আছে না আমেরিকা আছে, আপনি ওকে ট্র্যাক করে পাবেন না, কারণ সে 2 দিন এখানে আছে, 2 দিন ওখানে আছে। so it becomes automatically it's becoming extension of their job. তো বাংলাদেশের ক্ষেত্রে ওই জায়গাটা যেতে পারা সম্ভব। হয়তো আমেরিকায় এই মুহূর্তে রেস্ট্রিকশন বেড়েছে, কিন্তু অস্ট্রেলিয়া হোক বা জাপান হোক বা কানাডা হোক, এইসব জায়গায় সুযোগগুলো এখনো আছে। সুযোগ থাকতে থাকতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যে আমরা ওইটাকে করবো আর কি। তো বাট তারপর আমি বলবো না যে গুগল বা এনভিডিয়া তারা আসতে পারবে না, তারা যদি দেখে যে না আমার লাভ আছে। এক্স্যাক্টলি, সোজা কথা হচ্ছে তারা আরো আইটা আমাকে অ্যাট্রাকটিভ আরো আই তাকে এনশিওর করতে হবে। শুধু খালি ভালো হিউম্যান রিসোর্স না, সাথে করে আমি যদি তাকে একটা ভালো বিজনেস এনভায়রনমেন্ট দিতে পারি, তাকে একটা সেই কাজ করার সেই কমফোর্ট জোনটা দিতে পারি, আমার কাছে মনে হয় যে নিয়ে আসাটা অসম্ভব কিছু না। এবং মেবি টু সাম এক্সটেন্ট চেষ্টা করলে হয়তো 2-3 বছরের মধ্যে এই ধরনের একটা এনভায়রনমেন্টও তৈরি করা সম্ভব। হ্যাঁ, যেমন এখানটা আমি আপনাকে বলি যে আপনার ইন্ডিয়াতে এখন যে স্যালারি দিতে হয় একটা ইঞ্জিনিয়ারকে, মানে আগে তো আমেরিকা কেন ইন্ডিয়া আসতো যে আমরা 4 জনের স্যালারি ভার্সেস একজন আমেরিকান। এখন কিন্তু বাংলাদেশের 4 জনের স্যালারি কিন্তু একটা ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারকে দিতে হয়, তাই না? তো এখন কোম্পানি কি দেখে যে আমার কোথায় লাভ বেশি, রাইট? হ্যাঁ, তো এই জন্য ভিয়েতনাম কিন্তু দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন দে। আর সবগুলো কান্ট্রি কিন্তু আস্তে আস্তে প্রোগ্রেস করে। তো এখন আমরা যে পজিশনে আছি, আমরা উই আর ইন এ ভেরি সুইট স্পট। আমরা ইঞ্জিনিয়ার দিতে পারবো, 4 জন ইঞ্জিনিয়ার। তুমি ভিয়েতনামে হয়তো 2 জনকে হায়ার করতে হবে, অথবা ইন্ডিয়াতে মানে 1 জন ভার্সেস আমাদের 4 জন। তো ওই জায়গাটা আমাদেরকে মানে মার্কেটিং করতে হবে।
টেক অ্যাম্বাসেডর পাঠাতে হবে সারা ওয়ার্ল্ডে। তো আমি আশাবাদী, বাকিটা তো আমরা কেউই বলতে পারি না, ফিউচার আল্লাহর হাতে, চেষ্টা করা আমাদের চেষ্টা করার কাজ, এবং সবকিছুর আলটিমেটলি এটা তো আসে ডিক্রি, যেটাকে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, ওইটাই হচ্ছে আমাদের আসার জায়গা আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে অনেক সময় কাটালেন, এবং আমি শিওর মানে আসলে আপনার যে 32 বছরের যেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, সেখান থেকে আসলে আমরা আপনার যদি জ্ঞান নিতে চাই, আরও অনেক কিছুই আসলে নেওয়া সম্ভব, আরও অনেক ডিটেইলে অনেক কিছু ঢোকা সম্ভব। তো পরে হয়তো বা ইনশাআল্লাহ আরেকদিন আপনার সাথে আমরা যদি সুযোগ পাই, আমরা হয়তো আরও অনেক ডাইভার্স কোনো ব্যাপার নিয়ে আরও মোর ডিটেইল হয়তো বা ইনশাআল্লাহ ডিসকাস করতে পারবো। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। ইটস এ প্রিভিলেজ। মানে আসলে এই জিনিসটা শুধু আমার ক্ষেত্রে প্রযোজ্য না, আপনারা যারা এই উদ্যোক্তা আর কি, মানে আমাদের মতো লোকদেরকে ইনভাইট করেন এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন, আই এম শিওর যে ইটস নট ফর ইউ, ইটস ফর ইয়োর লার্জ ইয়াং জেনারেশন। তারা যদি এই এপিসোডগুলো দেখে, তাদের ভিতরে যদি কিছুটা অনুপ্রেরণার উদ্রেক হয়, তাহলে আই ফিল সাকসেসফুল, এবং আমার তাদের জন্য মানে আন্তরিক দোয়া থাকে সবসময়। পাশাপাশি আমার নিজের এটা একটা প্যাশন আর কি বলতে পারেন, যে মানে যেটা ওই যে আমরা ছোটোবেলায় দেখতাম যে টিচাররা সবসময় প্রাউড ফিল করতো যে তার ছাত্রটা বিদেশে গিয়েছে পড়তে, অথবা তার মেট্রিকে সে স্টার মার্ক পেয়ে পাস করছে। সো আমার মাইন্ডসেটটা ওই জায়গায় কাজ করে, যে ওয়েন আই সি দ্য ইয়াং পিপল, দে আর ইন দ্য লিডারশিপ, দে আর লিডিং এ আপরাইট লাইফ, দ্যাট মেক মি ট্রিমেন্ডাসলি হ্যাপি আর কি। তো আল্লাহ যাতে ওই চেতনাটা সবসময় আমার ভিতর, আপনার ভিতরে রাখে, দ্যাট ইজ মাই প্রেয়ার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সো দর্শকরা, আমরা আশা করি এই ডিসকাশন আমরা এনজয় করেছি, এবং মোর ইম্পর্টেন্টলি এখান থেকে আমরা হয়তো বা আমাদের নিজেদের ইমপ্রুভমেন্টের জন্য কিছু কিছু পয়েন্ট হয়তো বা আমরা নিতে পেরেছি যে আসলে কী করা উচিত। সো এভাবেই আমরা বিভিন্ন ইন্সপায়ারিং বাংলাদেশিকে আমরা ইনশাআল্লাহ নিয়ে আসার চেষ্টা করব আমাদের পরবর্তী এপিসোডগুলোতে। আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।